খানিকটা বিরক্ত হয়ে পিছনে তাকিয়ে চমকে উঠল আবির। সামনে এক বিশালকায় পুরুষ দাঁড়িয়ে আছেন। একটা মাত্র কৌপিন পরা, তার জটার ভারে মুখটা ঢাকা, এক দৃষ্টিতে পুকুরের পদ্মটার দিকে তাকিয়ে আছে। আবির খানিকক্ষণের জন্য স্ট্যাচু হয়ে গিয়েছিল। কি বলতে হবে, কি করতে হবে, সবই যেন গলিয়ে গেল তার। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজ যে গল্পটা আসছে, আজকের গল্পটা একটু অন্যরকম। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল শুধু গল্পের জন্য এবং পত্রপাঠ প্রকাশিত একটি বই থেকে। বইটির নাম রোমাঞ্চগাথা। বইটিতে প্রথম এই গল্পটি প্রকাশ পায় অশ্বত্থামার খোঁজে, দেবশ্রী ভট্টাচার্যের কলমে। শুরু হচ্ছে আজকের গল্প অশ্বত্থামার খোঁজে, দেবশ্রী ভট্টাচার্যের কলমে। অন্ধকারের মধ্যে দিয়ে গাড়িটা এগিয়ে চলেছে। হেডলাইটের আলোটুকুই যা ভরসা, আশেপাশে আলোর ছিটে ফোঁটাও নেই। জিপ গাড়ির টায়ারের একঘেয়ে বিরক্তিকর ঘ্যার ঘ্যার আওয়াজ ঝিঁঝি পোকার আওয়াজকে চাপা দিয়ে দিয়েছে। খুব একটা বড় জঙ্গল নয় অবশ্য, কখনো বড় বড় গাছ, আবার কখনো একেবারে ফাঁকা জায়গা, শুধু বন ঝোপ রয়েছে। মেলানো মেশানো পাঁচ মেশালি জঙ্গল, একেবারেই পরিত্যক্ত। বড় একটা লোকজন আসে না। আদিবাসীরাও আসতে ভয় পায় এই জঙ্গলে। আসে শুধু সোহম আর আবিরের মতো গোয়ার গোবিন্দ ছেলে ছোকরা। সাদা বাংলা ভাষাতে বলতে গেলে বলাই যায়, যাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, যাদের মাথার মধ্যে কুবড়ে পোকা কিলবিল করছে, তারাই এখানে আসে। বাবু, গাড়ি রোক দে। এখানকার জঙ্গলের ফরেস্ট অফিসার সোহমের পিসে মশাই। তার কথাতেই অনেক কষ্টে একখানা জিপ গাড়ি জোগাড় করা গেছে এই রাত্রিবেলা। বিহারি ড্রাইভার সাধু যাদব প্রায় 108 বার রাম নাম জপতে জপতে এসেছে এতটা রাস্তা, কিন্তু আর নয়, এবার সে ফিরে যাবে। হ্যাঁ, মানলাম আজ রাতে এখানে আসার জন্য ডাবল ভাড়া সে পেয়েছে, কিন্তু তাতে কি? টাকা পয়সা নিয়ে দেশে ফিরে গিয়ে বউ বাচ্চার হাতে দিতে হবে, তবে তো সেই টাকা পয়সার সার্থকতা। না হলে টাকা কখানা বুক পকেটে গুঁজে এই জঙ্গলে হারিয়ে গেলে, কিংবা অন্ধ, বোবা, কালা এইসব হয়ে ঠোকর খেতে খেতে নদীর পাড়ে গড়াগড়ি খেলেও টাকার কি আর কোনো মূল্য থাকবে? আরে আরে, রোক দে মানেটা কি? হ্যাঁ, এখনো মন্দিরের ম দেখা গেল না, এখনই রোক দে বললে চলে নাকি? সোহম ঝাঁঝিয়ে উঠল। आप लोग पैदल चले जाइए। সাধু যাদব শক্ত করে স্টিয়ারিং ধরে বসে আছে। এখান থেকে আর তাকে নড়ানো যাবে না। যা হবে আবার কাল সকালে দেখা যাবে। রামজি দয়া করলে সে আবার কাল সকালে এসে বাবুদের নিয়ে যাবে। আহা, আরে আরে কি মুশকিল! আরে মন্দিরটাকে চোখে তো দেখতে পাই, তাহলেই তোমাকে ছেড়ে দেবো। সোহম জোরালো টর্চ ফেলে উঁকি ঝুঁকি দিয়ে বলল, না, এ যাত্রায় সাধু যাদবকে টলানো আর যাবে না। কি করবি রে আবির? সোহম এবারে আবিরের দিকে তাকালো। দুজনে একেবারে অন্তরঙ্গ বন্ধু, চেহারার মধ্যেও আশ্চর্য মিল। হঠাৎ করে বাইরের লোকজন দেখলে ওদের দুই ভাই বলে ভুল করে। নেমে পড়ি। অগত্যা দুই বন্ধু নামার তোড়জোড় শুরু করলো। জিনিসপত্র অবশ্য বেশি নেই। দুজনের ব্যাকপ্যাকে একটা শতরঞ্চি, বড় দুটো টর্চ আর দুটো ভোঁজালি। এই জঙ্গলে ভয়ঙ্কর জন্তু জানোয়ার তেমন কিছু নাই থাকতে পারে। হাতের ভোঁজালি দুটো শুধুই মনোবল বাড়ানোর জন্য। যার জন্য আশা, তিনি যদি হঠাৎ রেগে গিয়ে অ্যাট্যাক করেন, তাহলে সঙ্গে AK-47 থাকলেও কেউ বাঁচাতে পারবে না। और एक बार सोच लीजिए बाबू। সোচে নিয়েছি, আর দরদ দেখাতে হবে না। ইস, 500 মিটার আগে নামিয়ে দিল, অন্ধকারে মন্দিরের ম দেখতে পাচ্ছি না, আর ওনার দরদ জেগে উঠেছে। যাও তো, ভালোই আছে। সাধু যাদব মুখ কাঁচু মাচু করে ফেলল। হাজার হোক, মনি বলে কথা। আমি কাল একদম সুবহ সুবহ চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
আলগোছে কথাগুলো ছুঁড়ে দিয়ে হাঁটতে শুরু করলো সোহম। পিছনে আবির। কি একটা রাত জাগা পাখি চি চি করে কোথা থেকে ডেকে উঠল। এবার কই রে, আর কত দূর? ওই তো বললো 500 মিটার। অধৈর্য হচ্ছিস কেন? একটু হাঁটলেই দেখা যাবে। জঙ্গলের নিস্তব্ধতার একটা আলাদা মাধুর্য আছে। অনর্থক অনর্গল বকবক করলে নিস্তব্ধতার তারটি কেটে যায়। ভালো লাগে না আবিরের। দুই বন্ধুর মধ্যে এটাই সবচেয়ে বড় অমিল। সোহম যতটা অধৈর্য, আবির ততটাই শান্ত। সোহমের কথাবার্তার বাঁধন যত আলগা, আবির ততটাই মেপে মেপে কথা বলে। খুব একটা ভুল বলেনি সাধু যাদব। একটু হাঁটতেই দেখা গেল মন্দিরের চূড়া। দুই বন্ধু পা চালালো। শুকনো পাতার উপর ওদের দুজনের বুট জুতোর মশমশ শব্দ শোনা গেল। মধ্যপ্রদেশের পাহাড়গঞ্জ নামে একটা ছোট্ট গ্রাম, পাহাড় আর জঙ্গলে ঘেরা। সেই গ্রাম তার নামের মতোই সুন্দর। জঙ্গলের মধ্যে পাহাড়ের গা কেটে বানানো হয়েছে এক শিব মন্দির। বেশ উঁচু, অন্তত 250 সিঁড়ি আছে তাতে। অবশ্য মন্দিরের গর্ভগৃহ একেবারেই ছোট। বহু প্রাচীন এই মন্দির। ঠিক কতটা যে প্রাচীন সেটা অবশ্য হিসেব করে বলা সম্ভব নয়। মন্দিরের ভগ্ন প্রায় দশা খানিকটা বলেই দিচ্ছে তার প্রাচীনত্বের কথা। তবে এই প্রাচীনতা কতটা যে সত্যিকারের আর কতটা অনাদরে অকালপক্কতা লাভ করেছে তা বলা কঠিন। শোনা যায় এই মন্দিরে কেউ আসে না, কোনো পূজারী নেই এই মন্দিরে। তবু কি যেন ব্রাহ্ম মুহূর্তে এসে পুজো করে যায় শিবলিঙ্গে। 3টি বেলপাতা এবং একটি শ্বেত পদ্ম থাকে শিবলিঙ্গের মাথায়। কে আসে, কখন আসে কেউ জানে না। কেউ নাকি কখনো দেখেইনি তাকে। কয়েকজন দেখার চেষ্টা করেছিল বইকি। তারা নাকি অন্ধ, বোবা, কালা হয়ে জঙ্গলের পথে হারিয়ে মারা গেছে। এখানকার আদিবাসীদের বিশ্বাস অশ্বত্থামা নাকি আসেন এই মন্দিরে পুজো করতে। হ্যাঁ, সেই অশ্বত্থামা, মহাভারতের অশ্বত্থামা। পুরাণ মতে বিশ্বাস করা হয় 7 জন চিরঞ্জীবী এখনো এই পৃথিবীতে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের মধ্যে একজন হলেন অশ্বত্থামা। আচ্ছা, হঠাৎ অশ্বত্থামা কেন? ভারতবর্ষে এমন অলৌকিক ব্যাপারের অভাব তো নেই। আর তার জন্য নানা গল্প প্রচলিত। ভূত, প্রেত, দৈত্যী, দানব, কত কি তো আছে। হঠাৎ অশ্বত্থামার কথাই মনে হলো কেন? सरदार देखा है तो? বধুয়া চোখ গোল গোল করে বলেছিল সেই প্রশ্নের উত্তরে। বধুয়া পিসিমশাইয়ের ডাক বাংলোতে রান্নার কাজ করে। স্থানীয় আদিবাসীদের ছেলে। তার কথা থেকে জানা গেল তাদের সর্দার নয়, তবে কোনো এক কালে তাদের এক সর্দার দেখেছিল অশ্বত্থামাকে। বধুয়ার কথা অনুযায়ী একদিন রাতে প্রায় 10-12 ফুট লম্বা একটা লোক আর্তনাদ করতে করতে তাদের আদিবাসী গ্রামে এসেছিল। লোকটার কপালের মাঝখান দিয়ে রক্ত পড়ছিল। সর্দার এবং তার আরও কয়েকজন সাঙ্গপাঙ্গ অনেক চেষ্টা করল রক্ত বন্ধ করার। বিভিন্ন লতা পাতা দিয়ে পট্টি বেঁধে দেয়, কিন্তু বারবার সব লতা পাতা ভেদ করে রক্ত ফুটে বের হয়। শেষমেশ লোকটা আর্তনাদ করতে করতেই জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। আদিবাসীদের ধারণা লোকটা অশ্বত্থামা। ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে তার কপালের ক্ষত কোনোদিনও সারবে না, কোনোদিন রক্তপাত বন্ধ হবে না। এই ক্ষত নিয়েই বেঁচে থাকবেন চিরকাল। তাহলে তো ভয় কিসের? অশ্বত্থামা তো নিজেই দেখা দিয়েছিলেন তোমাদের সর্দারকে। তার মানে তিনি তো আর লজ্জাবতী লতা তো নন। তাহলে ব্রাহ্ম মুহূর্তে তার পূজা করা দেখলে তিনি হঠাৎ রেগে যাবেন কেন? সোহমের এসব যুক্তি ভরা প্রশ্নের উত্তর বধুয়া দিতে পারেনি। সে বেচারা তার দাদা পরদাদা তার দাদার থেকে যতটুকু শুনে এসেছে সেইটাকে সরল মনে বিশ্বাস করেছে। তার কোনো সাধ নেই অশ্বত্থামাকে দেখার। তবে বধুয়ার সাধ না জাগলেও
আবির আর সোহমের স্বাদ জাগল অশ্বত্থামাকে প্রত্যক্ষ করার। এর আগে ওরা দুদিন দিনের বেলায় এসে মন্দিরটাকে দেখে গেছে। সত্যি মন্দিরের শিবলিঙ্গের মাথায় 3টি বেলপাতা আর একটি শ্বেতপদ্ম। ভুল কিছু বলেনি বধুয়া। আরও আশ্চর্যের বিষয় হলো আশেপাশে কোথাও বেলগাছ নেই। আবির আর সোহম সমস্ত জঙ্গল তোল পাড় করে দেখেছে, কোথাও বেলগাছ নেই। আর এত সুন্দর নিটোল শ্বেতপদ্ম মনে হয় সারা পাহাড়গঞ্জেও নেই। তাহলে প্রতিদিন কে কোথা থেকে ফুল বেলপাতা জোগাড় করে এনে নিত্য পুজো করে? বধুয়া চোখ গোল গোল করে বারণ করেছে। শুধু বধুয়া কেন, যে শুনেছে সেই বারণ করেছে। ড্রাইভার, মালি, বাংলোর ম্যানেজার সবাই এক বাক্যে বারণ করেছে। এমনকি পিসে মশাইও দুবার গলা খাঁকারি দিয়ে বলেছেন, বিদেশ বিভুঁয়ে এসে খুব কি দরকার আছে ওসব মন্দির টন্দিরে যাওয়ার? আমি এত বছর এখানে চাকরি করলাম, রাতের বেলা দূর কি বাত, দিনের বেলাতেও মন্দিরে পা দিলাম না। আর তোমাদের 2 দিনের জন্য বেড়াতে এসে কি দরকার বলো তো সব দুর্যোধন অশ্বত্থামাকে খুঁজে বের করার? অবশ্য তা বললে কি আর চলে? যাদের মাথায় গুড়ে পোকা নড়াচড়া করে তাদের কি আর অত সব বুঝিয়ে লাভ আছে? উপায় না দেখে পিসেমশাই অন্য ভয়ও দেখিয়েছিলেন। দেখো, সত্যি অশ্বত্থামা আছে নাকি তার ভূত এসে পুজো করে যান সেসব আমি জানি না। তবে একটা কথা এখানে এতদিন থেকে বুঝেছি, এখানকার আদিবাসীরা কিন্তু অসম্ভব গোঁড়া। এমনিতে ক্ষতি টতি করে না, সরল সাধাসিধে, কিন্তু ওরা যেটাকে একবার সত্যি বলে বিশ্বাস করে মরে গেলেও সেটাকে মিথ্যে বলে মানবে না। ওদের কোনো এক সর্দার বলেছেন অশ্বত্থামা আছেন, তিনি মন্দিরে এসে পুজো করেন। হয়তো এই কথাটা সত্যি বলে প্রমাণিত করবার জন্য ওরা নিজেরাই ফুল বেলপাতা রেখে আসে, কিন্তু বাইরের লোকের কাছে অশ্বত্থামার গল্পটাকে ওরা আজীবন বাঁচিয়ে রাখবে। আর সবচেয়ে বড় কথা, ওদের বিশ্বাসে আঘাত লাগলে ওরা যে কতটা হিংস্র হতে পারে তা তোমরা কল্পনাও করতে পারবে না। তবু সোহম আর আবিরকে আটকানো যায়নি। পিসেমশাই শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলেন। নিজের বয়স আর এই ছোকরাগুলোর বয়স বছর 10-12 কম হলে না হয় মাথায় গাঁটটা মেরে সিধে করা যেত। এখন তো আর সেই উপায় নেই। অগত্যা তিনি হাল ছেড়ে দিলেন। আবির আর সোহম 2 দিন ধরে মন্দির আর তার চারপাশে রেকি করে এসে 3য় দিন রাত্রে সাধু যাদবের গাড়িতে রওনা দিল অশ্বত্থামার খোঁজে। এখন কটা বাজে রে? সোহমের গলার স্বর এই নিস্তব্ধ পরিবেশে হাই ভলিউম স্পিকার লাগানো বলে মনে হলো। রাত 2টো। আরে ব্রাহ্ম মুহূর্ত কখন হয়? হ্যাঁ, ঠিক জানি না, তবে মনে হয় ভোর 4টে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কথা হচ্ছে 2 বন্ধুর। নামেই 250 সিঁড়ি। আধুনিক সাজানো গোছানো বিলাসবহুল ফ্ল্যাটের সিঁড়ির দৈর্ঘ্য প্রস্থের সাথে তুলনা করলে প্রায় 550 সিঁড়ি হবে। তাতে অবশ্য অসুবিধে নেই। সবেমাত্র 20 পেরিয়েছে ওরা দুজনে, এখনো ফুসফুসের জোর যথেষ্ট। সিঁড়ি উঠতে উঠতেই সোহম আবার শুরু করলো। আরে একটা কথা বলতো। কি কথা? একটা 5000 বছরের বুড়ো রোজ এতগুলো করে সিঁড়ি ওঠে? আরে আমার তো এখনই মাজা খুলে যাচ্ছে রে। তুই ভুলে যাচ্ছিস লোকটার নাম অশ্বত্থামা। 5000 বছর আগের মানুষের স্ট্যামিনার সাথে আজকের দিনের লোকেদের কোনো তুলনা চলে না। জয়পুর মিউজিয়ামে রানা প্রতাপের তরোয়ালটা তুলে দেখেছিস? হ্যাঁ, হাত বেঁকে যাবে। জাস্ট ভাব, লোকটা ওই তরোয়াল নিয়ে যুদ্ধ করত। অত দূর যেতে হবে কেন? তোর দাদু তোর বয়সে যত কিলোমিটার হেঁটে অফিস যেতেন, তোকে একদিন ততটা হাঁটতে বললে পা মুচকে পড়ে থাকবি। আরে সে বুঝলাম, মেনেও নিলাম, কিন্তু পলিউশন বলেও তো একটা বস্তু আছে, তাই না?
আমার দাদুর সময় রাস্তায় এত গাড়ি ঘোড়া ছিল না। আমায় হাঁটতে বললে কিছুক্ষণ পরে বাস লরির ধোঁয়ায় চোখে অন্ধকার দেখব, আর অটোর গুঁতো খেয়ে পা মুচকে পড়ে যাব। আমাদের এই অশ্বত্থামা যে গাছের কোটরেই বাসা বেঁধে থাকুক না কেন, আরে পলিউশন কি তাকে একটুও ঘায়েল করবে না? ধরে নে 5,000 বছর আগে কোনো 5,000 বছরের বুড়ো, মানে ওই ধরে নেওয়া যাক, হ্যাঁ, পিতামহ ভীষ্ম, তার তো মনে হয় বয়সের গাছ পাথর নেই। তা সেই ভদ্রলোককে বললে হয়তো তরতর করে লাফিয়ে কখানা সিঁড়ি আরামসে পার করে দিত। কিন্তু আজকের দিনে অশ্বত্থামার পক্ষে কি এতগুলো সিঁড়ি পার করা সম্ভব? আবির এবার হেসে ফেলল। সোহমের বলার ভঙ্গি আর ওর ওকালতি স্টাইলে যুক্তি খাড়া করা দেখে না হেসে পারা যায় না। দাঁড়া, অশ্বত্থামার সাথে দেখা হোক, জিজ্ঞাসা করব। আপনার ডায়েট চার্ট আর ওয়ার্কআউটের চার্টটা দিন তো, আমার বন্ধু ফলো করবে। এখনো বেশ কয়েকটা সিঁড়ি ওঠা বাকি। ওরা দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। একবারে অনেকগুলো সিঁড়ি উঠে এসেছে, একটু জিরিয়ে নেওয়া তো প্রয়োজন। তুই এখনই এত শিওর হচ্ছিস কি করে যে অশ্বত্থামা আছে? সত্যি 5,000 বছরের বুড়ো ভদ্রলোক এতগুলো সিঁড়ি রোজ ওঠানামা করেন? ব্যাপারটা পুরোটা ভাওতাবাজি মনে হচ্ছে না? ওই যে পিসে মশাই বলেছেন তো, সত্যি হয়তো আদিবাসীদের মধ্যে কেউ ওইখানে ওই বেলপাতার ফুল রেখে আসে। হতে পারে, হয়তো সেটাই হয়। তবে কি জানিস তো, ভীষণ বিশ্বাস করতে ইচ্ছে করছে যে অশ্বত্থামা আছেন, তিনি রোজ আসেন, পুজো করেন। তাছাড়া একটা ব্যাপার তো মানবি। আবির একটু দম নিল, তারপর বলল, বেলগাছ এই জঙ্গলে নেই, আর শীতপদ্ম তো সারা পাহাড়গঞ্জেই নেই, এমনকি আশেপাশেও কোথাও আছে বলে মনে হয় না। তাহলে প্রতিদিন এই মন্দিরে শীতপদ্ম আর বেলপাতা আসে কি করে? আদিবাসীদের কাজ আছে, তাদের খেটে খেতে হয়। শুধুমাত্র কোনো এক যুগের কোনো এক সর্দারের বলা কথাকে পার্মানেন্ট ট্রুথ বানাবার জন্য প্রতিদিন কোথাও না কোথাও ঘুরে ফুলে বেলপাতা জোগাড় করে আনা, ব্যাপারটা কি খুব বিশ্বাসজনক বলে মনে হচ্ছে? সোহম চুপ করে রইল। আবিরের এই যুক্তি ভরা কথা খুব সহজে খণ্ডন করা যায় না, তবে আধুনিক যুগে দাঁড়িয়ে এটা বিশ্বাস করাও কঠিন। সেই মহাভারতের যুগের একটা লোক আজও বেঁচে আছে। শুধু যে বেঁচে আছে তাই নয়, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে। সিঁড়ি ওঠা শেষ, মন্দিরের গর্ভগৃহ এই সামনেই। সকালবেলায় ওরা উঠে দেখেছে এখান থেকে জঙ্গলটা খুব স্পষ্ট দেখা যায়। অবশ্যই রাতে কিছুই দেখা যাবে না, শুধু বড় বড় গাছগুলো অল্প হাওয়ায় মাথা ঝাঁকাচ্ছে, যেন ওরাও বধুয়া আর সাধু যাদবের মতো বলতে চাইছে, যাইয়ে বাবু, লট যাইয়ে। হ্যাঁ, কিন্তু তা বললে কি চলে? এত দূর এসে কি আর ফিরে যাওয়া যায়? মন্দিরে উঁকি দিল একবার ওরা দুজনে। নিঃসঙ্গ মহাদেব একা একা বসে আছেন। এই কটা বাজে? আবার প্রশ্ন করল সোহম। 2:30। বাপরে, সিঁড়ি উঠতে আধ ঘন্টা কাটিয়ে দিলাম। তার মানে তো 1.5 ঘন্টার ব্যাপার দেখছি। খুব সতর্ক থাকতে হবে, ঘুমিয়ে পড়া চলবে না। না, কোনো চান্স নেই। 1.5 ঘন্টা তো আড্ডা দিয়েই কাটিয়ে দেবো। কথাগুলো বলতে বলতেই প্রথমটা হাই তুলল সোহম। হাই তুলতে গিয়েই নিজের মুখটা নিজেই চেপে ধরল। সত্যি, বলা যতটা সহজ, কাজে করে দেখানো মোটেই ততটা সহজ নয়। মিনিট 15 পরই ওরা আবিষ্কার করলো ঘন্টার পর ঘন্টা জানা অজানা টপিক নিয়ে বকবক করা এই দুই বন্ধু নিজেদের মধ্যে কথা বলার জন্য কোনো টপিকই খুঁজে পাচ্ছে না। মোবাইলে গেম খেলা শেষ, ফেসবুক দেখা শেষ, ঘন ঘন জল খেয়ে জোর করে ঘুম তাড়ানো ছাড়া আর কোনো অপশন নেই ওদের হাতে। চারপাশের নিস্তব্ধতা আর একঘেয়েমি যেন নিদ্রা দেবীকে অগণিত অস্ত্র জোগাড় দিচ্ছে ওদের বিরুদ্ধে। শোন, এভাবে হবে না। সোহম আবার তার ওকালতি স্টাইলে কথা বলা শুরু করলো। দাঁড়া, আর 1 ঘন্টা সময় বাকি। এই শেষ 1 ঘন্টা ভীষণ ভাইটাল। এক কাজ করি, বরঞ্চ টস করি। যে জিতবে সে মিনিট 20 চোখ বুজে ঘুমোবে, তারপর আবার অন্যজনকে ডেকে দেব।
লাস্ট 20 মিনিট আবার দুজনেই জেগে থাকবো, তাহলে দুজনে ফ্রেশ থাকবো। নইলে এসব অশ্বত্থামাদের বিশ্বাস নেই ভাই। ঢুলু ঢুলু আঁখিতে বসে থাকলে হিপনোটাইজ করে দেবে, তারপর দেখা যাবে আমরা ভ্যাবলার মতো বসে আছি আর সে বেটা দিব্যি পুজো সেরে বেরিয়ে গেল। সোহমের কথাটা কেমন যেন রূপকথা টাইপের হয়ে গেল। রাজপুত্র আর মন্ত্রীপুত্র বিশ্ব ভ্রমণে বের হয়েছে। ক্লান্ত হয়ে রাতের বেলা দুজনে একটা বিশাল অশ্বত্থ গাছের তলায় আশ্রয় নিয়েছে। মন্ত্রীপুত্র বলল, ভাই তুমি ঘুমাও, আমি পাহারা দিচ্ছি, অর্ধেক রাত পর তোমায় ডেকে দেব। রাজপুত্র ঘুমিয়ে পড়ল। মন্ত্রীপুত্র খোলা তলোয়ার হাতে পাহারা দিতে লাগলো। অর্ধেক রাত পর সে ডেকে দিল রাজপুত্রকে, কিন্তু সে বেটা কুঁড়ের বাদশা, অত কষ্ট কি আর তার পোষায়? সে কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়ল। আর তখনই একটা দাঁতওয়ালা বিশাল রাক্ষস এসে দুজনকে কপ করে গিলে ফেলল। তারপর তো তার পেটের ভিতর ভীষণ যুদ্ধ। সে যাকে অন্য গল্প। আবির খানিকক্ষণ হাঁ করে সোহমের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তুই ঘুমিয়ে নে, আমি জেগে আছি, আর টস করতে হবে না। সোহম সত্যি ছোটবেলার মতো ডেস্কে মাথা রেখে হেড ডাউন করার মতো সিঁড়িতে মাথা রেখে চোখ বুঝল। ঘুমিয়েও পড়ল একটু পরে। সত্যি অদ্ভুত, এর আগে তো ওরা কত রাত না ঘুমিয়ে বকবক করে কাটিয়ে দিয়েছে। আজকে রাত জাগতে হবে বলে ওরা দুপুরে 2-3 ঘন্টা ঘুমিয়েও নিয়েছিল। এই কয়েকটা সিঁড়ি ওঠা ছাড়া সারাদিনে তেমন কোনো পরিশ্রম হয়নি। তবুও এখানে আসার পর কেমন যেন ঘুম পাচ্ছে, কোনো কিছু যেন ভালো লাগছে না। দুই চোখ যেন আপনা আপনি বুজে আসছে। দুজনে মিলে জেগে থাকা মুশকিল ছিল, এখন একা একা জেগে থাকা আরও মুশকিল। আবির বসে না থেকে উঠে মন্দিরের সামনে ছোট্ট চাতালে পায়চারি করতে শুরু করলো। কিন্তু সেই বা কতক্ষণ? বসে পড়ল সে মন্দিরের চাতালে। ঘড়ি দেখল, হিসেব মতো আর 5 মিনিট বাদে সে ডেকে দেবে সোহমকে, তারপর নিজে একটু জিরিয়ে নেবে। মন্দিরের দেওয়ালে হেলান দিয়ে বসলো আবির। বাবু, ও বাবু, কি যেন চিৎকার করছে কানের কাছে। তারপরই যেন বৃষ্টি শুরু হলো। চোখ মেলে তাকালো আবির। বৃষ্টি নয়, সাধু যাদব জলের ছিটা দিচ্ছে। কিন্তু কিন্তু সাধু যাদব কোথা থেকে এলো? তাহলে পিসে মশাই আবার জোর করে পাঠিয়ে দিয়েছে তাকে। কি একটা পাখি যেন একেবারে চোখের সামনে দিয়ে উড়ে গেল। চমকে উঠল আবির। একটা ঝকঝকে চকচকে সকাল, আকাশ পরিষ্কার, গাছে গাছে পাখি ডাকছে। আবির তাকালো সোহমের দিকে, তারও আবিরের মতো দুরবস্থা। কেমন যেন ভ্যাবলার মতো বসে আছে সে। ছুটে গেল আবির মন্দিরের ভেতর। যা আশা করেছিল তাই। মন্দিরের শুকনো ফুল সেখান থেকে সরে গেছে। তার জায়গায় টাটকা শ্বেত পদ্ম আর 3টি বেল পাতা। শিবলিঙ্গের ওপরে সদ্য দেওয়া জল। গঙ্গা জলে অভিষেক করা হয়েছে বোধহয়। এত কাণ্ড হয়ে গেল, অথচ ওদের দুজনের ঘুমই ভাঙল না। আরে 20 মিনিটের ঘুম 4 ঘন্টা পার করে দিল রে আবির। এখন 7:30। সিঁড়িতে বসে বসেই বলল সোহম। আবির এক ছুটে প্রায় 10-12টা সিঁড়ি নেমে গেল। কেন নামলো জানে না। আসলে কিছুতেই তার বিশ্বাস হচ্ছে না এত বড় ভুল সে কি করে করতে পারে। আরে কোথায় যাচ্ছিস রে? আরে 3.5 ঘন্টা পার হয়ে গেছে। অশ্বত্থামা আবার কালকের ফুল জোগাড় করতে না জানি কোন রাজ্যে পাড়ি দিয়েছে। এখন আর ছোটাছুটি করার কোনো লাভ হবে না। সাধু যাদবের মুখ দেখে মনে হলো সে খুব খুশি। বেচারা বাংলোতে ফিরে গিয়েও সারা রাত ঘুমাতে পারেনি। ভোর হতেই আবার গাড়ি নিয়ে ছুটে এসেছে। এসে দেখলো একজন সিঁড়িতে, আরেকজন মন্দিরের দেওয়ালে ঠেসান দিয়ে ঘুমোচ্ছে। প্রথমে অনেক ভুলভাল চিন্তা এসেছিল মনে, কিন্তু তারপর কাছে এসে বুঝেছে না, ওসব কিছুই নয়। বাবুরা ঘুমিয়ে আছে। যাক, সাধু যাদব অন্তত নিশ্চিন্ত। অশ্বত্থামাকে দেখা গেল কি না গেল তা নিয়ে তার এতটুকু মাথা ব্যথা নেই।
বাবুদের যে সে ঠিকঠাক অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারছে সেটাই বড় খবর তার কাছে। সারা রাস্তা যথারীতি সোহম অদ্ভুত ভঙ্গিতে বকবক করতে লাগলো, আর আবির একেবারে চুপচাপ। সে এখনো 5 মিনিটের হিসেব করেই চলেছে। 5 মিনিট পরেই সোহমকে ডেকে দেওয়ার কথা ছিল। 5 মিনিট ওই মন্দিরের দেওয়ালে হেলান দিয়ে এত ঘুম পেয়ে গেল তার। এত সহজে সে ছাড়বে না। আজ রাতে সে আবার আসবে। এই রহস্যের শেষ তাকে দেখতেই হবে। তুই কি প্ল্যান করেছিস বললি না তো? সকাল থেকে আবির অনেক কিছু ভেবে গেছে। সোহম তাকে অনেকবার জিজ্ঞাসা করেও ঠিক মতো কোনো উত্তর পায়নি। আগের দিন কি করে যে এত ঘুম এলো সেটা ভেবেই আবির কাটিয়ে দিয়েছে সারাটা সকাল। বধুয়া এসে সব শুনে চোখ গোল গোল করে বলেছে, অশ্বত্থামা বুঝি জাদু জানে। কোনো এককালে এখানকার রাজা নাকি 100 সৈন্যকে পাহারায় রেখেছিল। তারা সারা রাত পাহারা দেয়, কিন্তু ব্রাহ্ম মুহূর্তের কিছু সময় আগে তারা ঘুমিয়ে পড়ে। একেবারে সকলেই ঘুমিয়ে পড়ে। 100 সৈন্যের মধ্যে একজনও জেগে থাকতে পারে না। আজকের রাতের ব্যাকপ্যাকগুলো আগের দিনের চেয়ে অনেক ভারী। চেস আছে, লুডো আছে, ছোলা ভাজা, বাদাম ভাজাও আছে। একটা না হলে আরেকটা কাজে লেগেই যাবে। আজকে আর কিছুতেই ঘুমানো যাবে না। কিন্তু আবির যে কি ভাবছে সেটা এখনো জানা হলো না। সোহম আরও একবার খোঁচা দিতে তাকে বলল, দাঁড়া না, দেখবি তো একটু পরে। এই বলে আবির ব্যাকপ্যাক থেকে একটা বড় ঠোঙা বের করলো। এটা কি? আমার প্ল্যান। ঠোঙার মধ্যে? হ্যাঁ, আবির যে ঠিক কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না সোহম। আবির এনেছি। সমস্ত মন্দিরে আর মন্দিরের চাতালে ছড়িয়ে দেব। বাই চান্স যদি আজকেও ঘুমিয়ে পড়ি, অশ্বত্থমা কিংবা যেই আসুক না কেন তার পায়ের ছাপ পড়বেই। যদিও জঙ্গলে চলে গেলে আর পায়ের ছাপ বোঝা যাবে না, কিন্তু এখানে তো পায়ের ছাপ থাকবে। বুধুয়ার কথা অনুযায়ী অশ্বত্থমার উচ্চতা 10-12 ফুট। খুব স্বাভাবিক যে সে যুগে মানুষের উচ্চতা বেশিই ছিল। সত্যি যদি মন্দিরের চাতালে ছড়ানো আবিরের ওপর 10-12 ফুট উচ্চতার কোনো মানুষের পায়ের ছাপ পড়ে, তবে বুঝতে হবে কোনো রহস্য আছে। দরকার হলে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের হেল্প নিয়ে এই রহস্যের সমাধান করতে হবে। সেরকম হলে মন্দিরে সিসিটিভিও বসাতে হবে। বুঝলাম। কি বুঝলি? বুঝলাম যে এই আবির অশ্বত্থামাকে ধরতে না পারলেও আবিরের ছেটানো এই আবির ঠিক অশ্বত্থামাকে খুঁজে দেবে, তাই তো? একদম। হেসে উঠল আবির। আগের দিনে সেই রাত জাগা পাখি আবার টি টি করে ডেকে উঠল। কে জানে, হয়তো কাউকে সংকেত দিল। আবার এসেছে এই দুইজন, যাদের মাথায় গুবরে পোকা কিলবিল করছে। আবির ঠোঙা থেকে ছড়িয়ে দিল আবির, মন্দিরের ভেতরেও আবার চাতালেও। চল, এবার কি হবে? একদম দাবা খেলি। আজকে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে ওরা। কিছুতেই ঘুম পেতে পারে না ওদের। নিজেদের পারফরমেন্সে অবশ্য নিজেরাই খুশি। 4টে বাজতে আর 10 মিনিট। সম্পূর্ণ সজাগ, ওদের ঘুমের লেশ মাত্র নেই। এই একবার নিচে নেমে দেখে আসবো কি? কেন, দাঁড়া না। আরে বাবা, যা হবে তা তো দেখতেই পাবি। আজ আর কিছুতেই ফসকাবে না। দুজনে চুপচাপ বসে রইল। সময় যেন আর কাটতেই চাইছে না। বারবার চোখ জঙ্গলের দিকে চলে যাচ্ছে। গায়ের রোম খাঁড়া হয়ে যাচ্ছে। এত পাতার নড়াচড়া, একটু কোনো আওয়াজ কানে এলেই শিরদাঁড়া সোজা হয়ে যাচ্ছে যেন। কিরে, 4টে তো বেজে গেল। ব্রাহ্ম মুহূর্ত কখন হবে রে? ব্রহ্ম মুহূর্ত তো 4টেতেই হয় শুনেছি। 4টে বেজে গেল। আরও বোধহয় 10 মিনিট কেটে গেল। কেউ এলো না তো। কি করবি রে? হ্যাঁ, বুঝতে পারছি না। 5টা অবধি দেখি। দুজনের সমস্ত উত্তেজনা কেমন যেন ঝিমিয়ে যেতে লাগলো। হঠাৎই আবির সোজা হয়ে বসল। একটা গন্ধ পাচ্ছিস?
গন্ধ? প্রথমটা খানিক অবাক হলেও তারপর সোহমও স্বীকার করলো, হ্যাঁ, একটা গন্ধ পাওয়া যাচ্ছে বটে, তাজা ফুলের গন্ধ। এই চল তো একবার মন্দিরের মধ্যে দেখে আসি। দুজনে দৌড়ে এলো মন্দিরের মধ্যে। আবার সেই এক দৃশ্য, তাজা শ্বেত পদ্ম আর 3টি বেলপাতা। শিবলিঙ্গের গা দিয়ে এখনো জল গড়াচ্ছে। কেউ অভিষেক করেছে এই মাত্র। এই আবির, এলো কোথা দিয়ে রে? এ অশ্বত্থামাকে রূপ বদলাতে পারে নাকি? মশা মাছি সেজে চলে এলো। তবে এইসব কায়দা তো শুনেছি অনার্যদের জানা ছিল। অশ্বত্থামা কি তাহলে তাদের থেকে ট্রেনিং নিয়েছিল নাকি রে? ও হতে পারে, না হলে কি আর 5000 বছর ধরে একটা লোকে লুকিয়ে থাকা সম্ভব? সোহম এক নাগাড়ে তার নিজস্ব স্টাইলে বকবক করতে থাকলো। আবির অবশ্য মন্দিরের ঘরময় খানিকক্ষণ ঘুরতে থাকলো। তুই থাম, ওসব কিচ্ছু না, পায়ের ছাপটা দেখ। সত্যিই তো, সোহম বোধহয় পায়ের ছাপের কথা ভুলে গেছে। আবিরের কথায় সোহম এবারে ভালো করে লক্ষ্য করল। সেভাবে পরিষ্কার পায়ের ছাপ পড়েনি, তবে শিবলিঙ্গের চারপাশে একটা এবড়ো খেবড়ো গোল দাগ রয়েছে। ব্যাপার কি? পায়ের ছাপ স্পষ্ট নয়। 10-12 ফুট হাইটের লোকের এমন বিদঘুটে পায়ের ছাপ হয় বুঝি? এই পায়ের ছাপের ফটো নিয়ে কার কাছে যাব বলতো? বুঝতে পারছিস না, শিবলিঙ্গকে প্রদক্ষিণ করেছেন যেই এসে থাকুক, তাই বারবার একই জায়গায় পায়ের ছাপ পড়ে ব্যাপারটা ঘেঁটে গেছে। কিন্তু একটা ব্যাপার প্রমাণিত, কেউ এসেছিল, আর যে এসেছিল সে সোজা পথে আসেনি। এই মন্দিরে আসার জন্য অন্য কোনো রাস্তা আছে। হ্যাঁ, এই আবার সুড়ঙ্গ খুঁজতে হবে? একই ছোট্ট মন্দির, আর মন্দিরের চূড়ো যতই বড় হোক না কেন, মেইন জায়গা মানে ওই গর্ভগৃহ খুবই ছোট। দুজন দাঁড়াবার পর আর বেশি জায়গা নেই বাকি। এর মধ্যে সুড়ঙ্গ কোথায় থাকতে পারে? দেখ, এখন 4:15 বাজে। হিসেব মতো যদি অশ্বত্থমা 4টের সময় এসেও থাকেন, তাহলে ফুল, বেলপাতা, গঙ্গাজল প্রদক্ষিণ এসব কিছুটা সময় ব্যয় হয়েছে। তার উপর মন্ত্র তন্ত্র কিছু তো পড়বেন নিশ্চয়ই। তার মানে 5-7 মিনিটের বেশি হয়নি তিনি গেছেন এখান থেকে। আশেপাশে খুঁজলে পাওয়া যাবে না তাকে। সোহম বেশ উত্তেজিত হয়ে উঠেছে। আবির একটু ভাবল, তারপর আবার বলল, সুড়ঙ্গের পথে এসেছেন। সুড়ঙ্গের শেষ কোথায় কে জানে? এতক্ষণ কত দূরে চলে গেছেন কে জানেন। তবে বাইরেটা একবার দেখা যেতেই পারে। দুজনে ছুটে বাইরে এলো। মন্দিরটা বেশ উঁচুতে হওয়ায় জঙ্গলের অনেকটা বেশ পরিষ্কার দেখা যায়। দুজনে উদ্গ্রীব হয়ে এদিক ওদিক তাকালো। উত্তরের দিকে জঙ্গলটা বেশ ঘন। সূর্যের আভা এলেও এখনো পরিষ্কার আলো ফোটেনি। দুজনে উদ্গ্রীব হয়ে এদিক ওদিক তাকালো। জায়গাটা আরো অন্ধকার দেখাচ্ছে। তার মধ্যে দিয়ে মনে হলো কি যেন একজন হাঁটছে। আবির আর সোহম দুজন তাকালো একে অপরের দিকে। এই জঙ্গলে কেউ আসে না, আর এই সময় তো নয়, তাড়াতাড়ি চল। সোহমকে কথাগুলো বলতে বলতেই আবির সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। সিঁড়ি নামতেই উত্তর দিকে ছুটে গেল ওরা। না, কাউকে দেখা যাচ্ছে না। মাটির দিকে তাকালো আবির, যদি কোনো পায়ের ছাপ থেকে থাকে। না থাকারই কথা, এদিকে জঙ্গল বেশ ঘন, এখানে পায়ের ছাপ পড়বে না। ওই দেখ! সামনে আঙুল দেখিয়ে সোহম চেঁচিয়ে উঠল। দূরে আবার মনে হলো একটা ছায়া মূর্তি। আজকে আকাশও মেঘলা। কাল রাত থেকেই মেঘ জমাট বেঁধে আছে। স্পষ্ট দেখা যাচ্ছে না, সামান্য বিক্ষিপ্ত তার চলার ভঙ্গি। আশেপাশের গাছে ধাক্কা খাচ্ছে, হোঁচট খাচ্ছে, তারপর আবার চলছে। আরেকটা অদ্ভুত ব্যাপারও তারা লক্ষ্য করল। লোকটা জোরে হাঁটছে না, বেশ দুর্বল হাঁটার ভঙ্গি মনে হচ্ছে, যেন সে অসুস্থ। কিন্তু আবির আর সোহম এত দৌড়েও তাকে ধরতে পারছে না। শেষে আর উপায় না দেখে সোহম সত্যি সত্যি চিৎকার করে উঠল, অশ্বত্থামা! ও অশ্বত্থামা! ও দাদা ভাই, একটু দাঁড়ান না, আরে একটু দাঁড়ান না!
আরে দাদা না রে দাদু। আরে সে তো আমার দাদুর দাদু, কিন্তু এখনো তো কিছু বলবার সময় নেই। চ। দুজনেই দৌড়তে দৌড়তে অনেকটা চলে এসেছে। পিছনে মন্দিরটা আর দেখা যায় না, হয়তো আছে কিন্তু জঙ্গলে ঠেকে গেছে। আবিরের কিন্তু এবারে সন্দেহ হতে লাগলো, এটা কোনো হ্যালুসিনেশন নয় তো? এত দৌড়েও লোকটাকে ধরা যাচ্ছে না কেন? কিন্তু এখন তো স্পষ্ট দেখা যাচ্ছে লোকটাকে বুধুয়ার কথা অনুযায়ী 10-12 ফুট না হলেও 6-6.5 তো হতেই হবে। তবে অসম্ভব রোগা, একেবারে কঙ্কাল সার, মাথার চটা প্রায় পা অবধি নেমেছে। আর বোধহয় একটু জোরে দৌড়লেই লোকটাকে ধরা যাবে। তবে এরকম অবস্থা এর মধ্যে বার কয়েক হয়েছে বই কি, ধরা তাকে যায়নি। হঠাৎ দুজনের পায়ে কি যেন আটকে গেল, ওরা হুমড়ি খেয়ে পড়ে গেল। তারপরে অদ্ভুতভাবে কে যেন ওদের পিছনে টেনে নিয়ে যেতে লাগলো। অশ্বত্থামা হেঁটে যেতে লাগলেন সামনের দিকে। আরে এই সূর্যগ্রহণ কবে রে? সোহমের কথার মানেটা প্রথমে বুঝতে অসুবিধে হলেও একটু পরেই বুঝতে পারল আবির। সত্যি পারেও বটে সোহম। আদিবাসীদের হাতে বন্দি হয়েছে ওরা, হাত পা বাঁধা অবস্থায় রাখা হয়েছে একটা ঝুপড়ির মধ্যে। ওদের সর্দার এসে কথা বলে গেছে। ওদের একটাই কথা, আজ কলকাতায় ফিরে যেতে হবে, নয়তো সারা জীবন আদিবাসীদের হাতে বন্দি থাকতে হবে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আদিবাসীদের সোহম আর আবির সম্বন্ধে ডিটেলসে খবর দিয়েছে বধুয়া। বধুয়ার সাথে 2 বার দেখা হয়েছে ওদের। সরাসরি কিছুই বলেনি সে, শুধু অজানা কারো উদ্দেশ্যে বলেছে, ওই মন্দিরে যাওয়া বারণ আমাদের, অশ্বত্থামার সাপ লাগবে। কতবার বোঝালাম বাবুদের। সত্যিই তো, ধর্ম রক্ষা বলে তো একটা ব্যাপার আছে। এত বড় মহৎ কাজের জন্য বাবুদের ধরিয়ে দিয়েছে সে। এতে আর কার কি বলার থাকতে পারে। আদিবাসীদের হাতে বন্দি হয়েই সোহমের মনে পড়ল সূর্যগ্রহণের কথা। সেই যে গল্প আছে না, কলম্বাস আমেরিকা আবিষ্কারের সময় রেড ইন্ডিয়ানদের হাতে ধরা পড়ার পর বলেছিলেন, ওই দেখো আমি তোমাদের সূর্যকে লুকিয়ে ফেলব। আসলে তখন সূর্যগ্রহণ ছিল। রেড ইন্ডিয়ানরা ভয় পেয়ে ছেড়ে দিয়েছিল কলম্বাসকে। সোহম হয়তো এই একই উপায়ে মুক্তি চাইছে। এটা কলম্বাসের যুগ না রে ভাই, এরা নামেই আদিবাসী। খুঁজলে দেখতে পাবি এদের ছেলেপুলেরা এসটি কোটায় চাকরি করে সরকারি অফিসে। তবু এইসব কুসংস্কার এরা ছাড়বে না। এরা কি ছাড়বে আর ছাড়বে না জানি না, তবে ওই বধুয়াকে কিছুতেই ছাড়বো না। ব্যাটার জন্য অশ্বত্থামা হাত ফসকে চলে গেল। একটু সময়ের জন্য থামল সোহম, তারপরেই আবার চিৎকার করে উঠল, আরে আবির কিছু তো বল, সত্যি কি সারা জীবন এখানে বন্দি থাকতে হবে নাকি? অত ভাবিস না, বললাম না এরা নামেই আদিবাসী। সাধু যাদব আমাদের না পেয়ে যখন পিসেমশাইকে জানাবে, আর পিসেমশাই যখন তার টিমকে জঙ্গলে পাঠিয়ে দেবেন, তখন এরা পালাবার পথ পাবে না। আবিরের কথা শেষ হতে না হতেই দেখা গেল এদিক ওদিক লোকজন পালাতে শুরু করেছে। সবার আগে বধুয়া 3 লাফ দিয়ে ঢিবির আড়ালে লুকিয়ে পড়ল। আবির আর সোহমের হাত পা বাঁধা, কোথাও যাওয়ার কোনো উপায় নেই। এখন 7:30 বা 8টার বেশি বাজেনি। এর মধ্যে সাধু যাদব এসে পিসেমশাইকে খবর দিয়ে দিল, আর খবর পেয়ে পিসেমশাইও তার টিম নিয়ে চলে এলো। বেশ হয়েছে, এবার সব কটাকে জেলে পড়বে, আর সবার আগে ওই বধুয়াকে ফাঁসিতে লটকাবো। একটু বাদেই অবশ্য ওদের আশায় জল পড়ে গেল। পিসেমশাইয়ের টিম নয়, একটা পাগলা হাতি চলে এসেছে কোনোভাবে এই আদিবাসীদের গ্রামে। মনের সুখে তাণ্ডব চালাচ্ছে সে। তাঁর ভয় সকলে এদিক ওদিক পালাচ্ছে। আরে এ তো মহা মুশকিল হলো। আরে সবাই এদিক ওদিক লুকিয়ে পড়লো, আরে আমাদের হাত পা খুলে দাও। সোহম চিৎকার করে উঠল, কিন্তু করলে কি হবে? সেসব কথা শুনবে কে?
হাতিটা একেবারে সামনে এসে পড়েছে, তারস্বরে চিৎকার করছে আর শুধু মাথা নাড়ছে। সোহম আর আবির এখনো হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। ওদের দিকে কেউ তাকাচ্ছে না, সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। অদ্ভুত ব্যাপার, হাতিটাও ওদের দিকে তাকাচ্ছে না। এক কোণায় 4-5টা বস্তা পরপর রাখা ছিল। হাতিটা একসাথে 4-5টা বস্তা শুঁড়ে করে নিয়ে ছুঁড়ে দিল। বস্তাগুলো শূন্যে উঠে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। বস্তার মধ্যে ধান ছিল, ফলে ধান্য বৃষ্টি হতে শুরু করলো চারিদিকে। তাই দেখে হাতিটা বোধহয় একটু ঘাবড়ে গেল, খানিকক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। তারপর আবার সুরটাকে মাথার উপরে তুলে ডাক ছাড়ল। আবির আর সোহমের যেন পিলে চমকে গেল। একটা বিশাল বড় গাছের গুঁড়ির মধ্যে গজাল জাতীয় কিছু পুঁতে, তার সঙ্গে দুজনের হাত বাঁধা আছে। দুজনে নড়াচড়ার চেষ্টা করলো, কিন্তু না পাথর নড়ল, না তো ওদের হাত খুলল। হাতিটা হঠাৎ দৌড়তে শুরু করলো। সামনের দুটো গাছের একটায় অযথাই মাথা দিয়ে ধাক্কা মারতে শুরু করেছে। গাছটা বেঁকে গেল, কিন্তু ভাঙল না। তবে যেভাবে নড়তে শুরু করেছে, যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। একটা অদ্ভুত চিৎকার শুনে সোহম আর আবির তাকিয়ে দেখল সেদিকে। বধুয়া গাছের সবচেয়ে উঁচু ডালে ঝুলছে। পর বেটা, বেশ হয়েছে। সোহম অবশ্য মনের সুখে বধুয়াকে অভিশাপ দিতে লাগলো, কিন্তু আর কতক্ষণ? এবার বোধহয় হাতিটার নজর পড়েছে আবির আর সোহমের দিকে। দুটি নিরীহ মনুষ্য সন্তান ফেলে রাখা হয়েছে তার শিকারের জন্য, আর এসব ফেলে সে না জানি কী সব করে বেড়াচ্ছে। হাতিটা আস্তে আস্তে এগিয়ে আসছে। সোহম আর আবিরের জন্য তার দুটো পাই যথেষ্ট। সোহমের এই অবস্থাতেও তার কথা থামছে না। হাতিটার এগিয়ে আসা লক্ষ্য করতে করতে সে বলল, সামনের দিকে ডান পাটা আমার জন্য, আর পিছন দিকের বাঁ পাটা তোর জন্য। বিদায় অশ্বত্থামা, এই জন্মে তোমার সঙ্গে আর দেখা হলো না। সত্যিই পড়ল। এক এক করে ডান পা বাঁ পা দুটোই পড়ল। তবে অদ্ভুতভাবে আবির বা সোহম কারো গায়েই না পড়ে পড়ল পিছনে কাঠের গুঁড়িটার উপর। ওই পায়ের ওজন সামলানো কাঠের গুঁড়িটার কম্য নয়, তাই সেটা মিনিটের মধ্যে ছাতু হয়ে গেল। হাতিটাও সুর উঁচিয়ে চিৎকার করতে করতে সামনে বনের দিকে ছুটে গেল। আবির আর সোহম লাফিয়ে উঠল। এভাবে যে ওরা মুক্তি পাবে ওরা ভাবতেই পারেনি। আদিবাসীরা এখনো ধারে কাছে নেই। এটাই সুযোগ পালিয়ে যাওয়ার। সোহম এবার দৌড়ে গিয়ে বধুয়া যে গাছে ঝুলছে সেখানে গিয়ে বলল, দেখা অশ্বত্থামা कैसे बचाया हमको? আবির অবাক হয়ে বলল, অশ্বত্থামাকে কোথায় পেলি? আরে এটা যুধিষ্ঠিরের মতো ওই সেমি সত্যি সেমি মিথ্যে। আসলে ওই হাতিটার নামও তো অশ্বত্থামা। হ্যাঁ? আরে হ্যাঁ রে, মরেনি, ওটা বেঁচেই ছিল, শুধু ভীমের গদাকে মাথাটা একটু বিগড়ে গেছে। ধুস, প্লিজ থাম, এবার পালা তাড়াতাড়ি। আবির সোহমকে টানতে টানতে বার করলো ওখান থেকে। না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো মহাভারতের সমস্ত ক্যারেক্টার, এমনকি হাতি ঘোড়া সকলকেই জীবিত করে তুলত। ওরা উল্টো দিকে দৌড় দিল। হাতিটা যেদিকে গেছে সেদিকে নয়। বিশ্বাস নেই, একবার বাঁচিয়েছে বলে বারবার বাঁচাবে তার তো কোনো মানে নেই। এই 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 হাতিটা এলা কোথা থেকে বলতো? বন্দিপুর থেকে ছুটকো ছাটকা দু একটা হাতির দল চলে আসে এখানে। তাছাড়া বন দপ্তরের হাতিও তো হতে পারে। খেতে পড়তে দেয়নি হয়তো ঠিক করে, তাই মাথাখানা বিগড়ে গেছে। দুজনেই একবার পিছন দিকে তাকালো। আদিবাসীরা সবাই নিজেদের ঘর বাড়ি সামলাতে ব্যস্ত এখন। কেউ আসছে না পিছন পিছন। ওরা দৌড়চ্ছিল। এবারে আস্তে আস্তে স্পিডটা কমিয়ে দিল। উফ, এই খিদে পেয়ে গেছে রে। সেই ভোর থেকে উসেন বোল্ট হয়ে দৌড়ে বেড়াচ্ছে। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, এত কষ্ট করে লোকে কষ্ট পেয়ে যায়, আর আমরা অশ্বত্থামাকেই পাচ্ছি না। সত্যি কষ্ট তো আর কিছু কম হলো না। সারা রাত জাগা, তারপর অশ্বত্থামার পিছনে দৌড়ানো, তারপর আদিবাসীদের হাতে বন্দী হওয়া, আবার পাগলা হাতির আক্রমণ। শারীরিক মানসিক দুভাবেই ওদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। সত্যি এটা বোধহয় একটা নতুন বিপদ হতে চলেছে।
ওরা মন্দিরের আশেপাশের জঙ্গলটা ভালো করে দেখে এসেছিল। এটা সেই জঙ্গল নয়। আদিবাসীরা ওই জঙ্গলে যায় না অশ্বত্থামার ভয়ই। তাহলে এটা কোন জঙ্গল? এখান থেকে পিসেমশাইয়ের বাংলোই বা কত দূর? বেশ খানিকক্ষণ এদিক ওদিক দৌড়েও ওরা জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেল না। এদিককার জঙ্গলে সবই বড় বড় গাছ আর যথেষ্ট ঘন জঙ্গল। আবির, চল একটা গাছে মার্ক করি, না হলে ডেথ সার্কেলে পড়ে যাব। এত কাণ্ডের মধ্যেও সোহমের কথায় আবির না হেসে পারল না। মহাভারত আর কলাম্বাস শেষ করে সোহম এবার চাঁদের পাহাড় নিয়ে পড়েছে। যদিও সোহম খুব একটা খারাপ বলেনি। এরকম একই রকম গাছের জঙ্গলে রাস্তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু তাই বলে কোথায় আফ্রিকার জঙ্গল আর কোথায় মধ্যপ্রদেশের পাহাড়গঞ্জের জঙ্গল? ডাইনোসর আর টিকটিকির জন্য একই রকম ট্রিটমেন্ট কি হতে পারে? জীবনটা বড় অদ্ভুত। সময়ে সময়ে বড় অদ্ভুত ব্যাপার ঘটে। আবির আর সোহম যখন জঙ্গল থেকে বের হবার রাস্তা খুঁজছিল, তখনই একেবারে পাশেই একটা অদ্ভুত খসখস আওয়াজ শুনতে পেল। এই জঙ্গলে জন্তু তেমন কিছু নেই। সেই পাগলা হাতিটা অবশ্য ফিরে আসতে পারে, কিন্তু সে ফিরে এলে শুধু শব্দ নয়, তার সাথে আওয়াজও শোনা যেত। আবির আর সোহম দুজনের দিকে তাকালো। সাপটাপ নয় তো? না, সাপ নয়। কিন্তু তার বদলে তারা যা দেখল তা দেখে দুজনের মুখ দিয়ে একটাই শব্দ বের হলো। অশ্বত্থামা? মন্দির থেকে যাকে ওরা বের হতে দেখেছিল এ সেই লোকটা। বেশ লম্বা, তবে 10-12 ফুট নয়, একেবারে কঙ্কালসার। মাথার চটা প্রায় হাঁটু অবধি নেমেছে। লোকটা অপ্রকৃতিস্থ অবস্থায় হেঁটে চলেছে। আবির চাপা গলায় বলল, অশ্বত্থামা নয়। কথাটা ঠিকই, কারণ ওর কপালের উপরের দিকে একটা চোট আছে বটে, তবে কোনো ভয়ঙ্কর আঘাত নয়। বিশেষত অশ্বত্থামার মতো কপালের মাঝখানে চোট নেই, খালি গায়ে অজস্র জায়গায় চোট আছে। সম্ভবত এই অদ্ভুতভাবে হাঁটার ফলে গাছে গাছে ঠোক্কর খাওয়ার জন্য এই চোট হয়েছে। ধুর, এটা একটা ফালতু বুড়ো। সোহম মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেল। দাঁড়া, এগিয়ে গেলে হবে না। আবির এগিয়ে গিয়ে ডাকলো লোকটাকে, কিন্তু লোকটা যেন শুনতেই পেল না। নিজের খেয়ালে হেঁটে যাচ্ছে সে। আবির এবারে দৌড়ে গিয়ে লোকটার হাত চেপে ধরল। মনে হলো যেন লোকটা ভীষণ ভয় পেয়ে গেছে। প্রথমে 2-1 হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ওই কঙ্কালসার শরীরে এত শক্তি কোথায়? ছাড়াতে না পেরে বিকট একটা চিৎকার করে উঠল লোকটা। কেমন যেন একটা সন্দেহ হলো আবিরের। ভালো করে লক্ষ্য করলো আবির, একদম ঠিক ধরেছে সে। লোকটা অন্ধ, এবং শুধু তাই নয়, লোকটা বোবা এবং সম্ভবত কালা। অশ্বত্থামাকে তবে ওই বুড়ো লোকটাকে ওই হেলেন কেলার বানিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, পিসেমশাইয়ের বাংলো দিয়ে ব্রেকফাস্ট করতে করতে বলল সোহম। এই যাত্রায় ওরা সাধু যাদবের জঙ্গলি জঙ্গল থেকে বের হতে পারল, না হলে ওই বুড়োকে নিয়ে ওরা দুজন ওই অচেনা জঙ্গল থেকে কিভাবে যে ফিরে আসতো, এবং ফিরে এলেও কখন যে আসতো সেটা খুব চিন্তার বিষয়। পৃথিবীতে বুধুয়ার মতো বিশ্বাসঘাতক যেমন আছে, তেমন সাধু যাদবের মতো লোকও আছে। বেচারা ওদের মন্দিরে না পেয়ে গোটা জঙ্গল চষে বেরিয়েছে। তারপর কানে এলো আদিবাসীদের সঙ্গে পাগলা হাতির তাণ্ডবের কথা। তখন সাধু যাদবের মনে হলো আবির আর সোহম হাতির কথা শুনে হয়তো গেছে ওখানে। তখনও ঘুণাক্ষরেও ভাবতে পারেনি আদিবাসীরা এভাবে ওদেরকে ধরে নিয়ে যেতে পারে। वो बुढ़ा चिल्लाया तो मालूम पड़ा। বেচারা এখনো ঘেমে চলেছে। সকাল থেকে কম ঝড় তো যায়নি ওর উপর দিয়ে।
তোরা তো একেবারে গল্পের বইয়ের হিরো হয়ে গেছিস রে। হ্যাঁ, শেষে কিনা আদিবাসীরা তোদের কিডন্যাপ করলো। আজকের যুগেও যে এমন হয় সে লোকে তোদের না দেখলে বিশ্বাস করতো না, তাও আবার এখানে পাহাড়গঞ্জের ওই সফিস্টিকেটেড জঙ্গলে। পিসেমশাই হাসতে হাসতে বললেন, তোমার আমাদের দেখে হাসি পাচ্ছে? ওই বধুয়া কোথায় গেল? হাতির পেটে গেছে নাকি? হ্যাঁ, না গেলে ওকে আমি শুলে চড়াবো। সোহমের বধুয়ার ওপর থেকে রাগ এখনো যায়নি বোঝা গেল। কি সব বলছিস? হাতি কি মানুষ খায় নাকি? পায়ের তলায় যেতে পারে, তা বলে পেটে যাবে কি করে? কিন্তু বুধুয়াকে কি সত্যি দোষ দেওয়া যায়? দেখ, সত্যি তো একজন অন্ধ বোবা কালাকে পাওয়া গেল, তোরা নিজেরাই তো উদ্ধার করলি। এখন সে তো বলতেই পারে তোদের অবস্থাও ওই বুড়োটার মতো হতে পারতো, তাই তোদের বাঁচাতেই এসব কাণ্ড সে করিয়েছে। আবির চুপ করে রইল খানিকক্ষণ, তারপর বলল, এত দিন ধরে এই অন্ধ বোবা কালার গল্প শুধু মিথ হয়েছিল? অশ্বত্থামার গল্পের মতো শোনা কথা চোখে দেখেনি কেউ। আমরা আমরা এই মন্দিরে যাতায়াত করার পরেই আচমকাই লোকটা এসে হাজির হলো। একটু অদ্ভুত নয় ব্যাপারটা? পিসেমশাইও কি যেন ভাবলেন একটু। কথাটা মন্দ বলিসনি। জঙ্গলে তো আমাদের টিম প্রতিদিনই চক্কর দেয়। সত্যি তো এমন লোক তো কোনোদিন চোখে পড়েনি, কিন্তু তাই বলে আদিবাসীরা এমন কোনো লোককে সাজিয়ে এনেছে সেটাও বিশ্বাস হয় না। ওদের আমি যতটুকু চিনেছি তাতে একটা নিরীহ লোককে এমন আধমরা করে ছেড়ে দেবে শুধুমাত্র তোদের আটকাবার জন্য, এটা বিশ্বাস করতে পারছি না। যাকে লোকটার চিকিৎসা চলছে, আমি জানার চেষ্টা করছি এটা কি কোনো রোগে হয়েছে নাকি কোনো মানুষের কাণ্ড। ডক্টররা আমাকে জানিয়েছেন পরীক্ষা করে এটুকু বলতে পারবেন তারা আমায়। আজ কিন্তু আবার মন্দিরে যাব, এবার রাতে না, দিনে। ওই মন্দিরে একটা লুকোনো সুড়ঙ্গ আছে, সেটা খুঁজে বার করতেই হবে। আবার এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তোদের বাড়িতে একটা খবর পাঠাতে হবে দেখছি। পিসেমশাইয়ের রাগটা কি সত্যিই নাকি শুধুই ওপর ওপর থেকে তর্জন গর্জন, ঠিক বোঝা যায় না। আরে তুমি খবর দাও না, ওদের তোড়জোড় করে এখানে আসতে আসতে আমরা ঘুরে আসবো। তবে আমার না হেব্বি রাগ হচ্ছে ওই অশ্বত্থামার ওপর। এত কিসের ঘ্যাম লোকটার? হ্যাঁ, একবার দেখে ফেলেছে বলে একেবারে হেলেন কেলার বানিয়ে দিল। একবার পাই লোকটাকে হাতের কাছে, এবার আমিও। আবির তাড়াতাড়ি সোহমকে থামিয়ে দিল। তুই আর অভিশাপ দিস না। হ্যাঁ, এক অভিশাপের ঠেলায় বেচারা 5000 বছর ধরে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আবার তার উপর যদি তোর অভিশাপ সামলাতে হয় তবে আর বেচারা পাহাড়গঞ্জের শিবলিঙ্গ পুজো পাবে না। বেশ, যাবে, কিন্তু যাবে কার সঙ্গে? সাধু যাদব তো মাইনেপত্র বুঝে নিয়ে দেশে যাওয়ার তোড়জোড় করছে, আর যা কাণ্ড হয়েছে তারপর আর এখানে সে চাকরি করবে না বলে দিয়েছে। আবির আর সোহমকে দেখে মনে হলো একটু হতাশ হয়ে গেছে। গাড়ি ছাড়া তো জঙ্গলে যাওয়া মুশকিল, জঙ্গলের কিছুই ওরা চেনে না ভালো করে। अब गब्बू सिंह को ले जाइए, वो देखा है अश्वत्थामा को। এত কথার মাঝে সাধু যাদব যে কখন এসে দাঁড়িয়েছিল খেয়াল করেনি কেউ। গাব্বু সিংকে? আবির অবাক হয়ে বলল, এতদিন ধরে শুনে এসেছে যে সবাই শুনেছে অশ্বত্থামা আছে, এই প্রথম শুনল একজন আছে যে অশ্বত্থামাকে দেখেছে। তবে ওদের উৎসাহে জল ঢেলে পিসেমশাই বললেন, আরে দূর 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 দূর, গাব্বু সিং কাকে দেখেনি বলতো? হিটলার, মুসোলিনি, স্তালিন সকলকে দেখেছে ও। নেতাজি স্পাই হয়ে নাকি ঘুরে বেরিয়েছে কত জায়গা। আবির আর সোহম ঠিক বুঝতে পারল না পিসেমশাইয়ের কথা। ওদের হাঁ করে চেয়ে থাকতে দেখে পিসেমশাই হেসে উঠলেন। আরে বুঝলি না, ও হলো গিয়ে একটা আস্ত গুলবাজ, যা তা বকে যায়। তবে গল্প হিসেবে খুব এন্টারটেনিং, এটা মানতেই হবে। কিন্তু সিরিয়াসলি নিতে গেলে ঠকবি, হাসতে হাসতে মিথ্যে কথা বলে দেয়। আবার কি যেন একটা চিন্তা করল, তারপর আবির বলল, নো প্রবলেম,
গুলবাজদের গল্পের একটা ভিত্তি থাকে, আমাদের ছাঁকনিতে ছেঁকে আসলে গল্পটা খুঁজতে হবে। বেশ, তবে গাব্বু সিংকেই ডাকা হোক। ডাকা মাত্র হাজির গাব্বু সিং। মনে হলো যেন এই অপেক্ষাই এতদিন করছিল যে কবে তার ডাক আসবে। উচ্চতা বেশি নয়, বেশ বেঁটে ধরনের। পাঞ্জাবি এত বেঁটে সচরাচর দেখা যায় না। মাথায় পাগড়ি, সাদা দাড়ি, তবে বয়সটা বেশি বলে মনে হয় না। গাব্বু আসতেই পিসেমশাই বলে উঠলেন, এই হলো গাব্বু সিং, সম্ভবত আসল নাম গব্বর সিং, কিন্তু প্রকাশ্যে উনি সেই নাম ব্যবহার করেন না। ওর ড্রাইভিং লাইসেন্সেও গাব্বু সিংই লেখা আছে। ওর চেহারার দিকে বেশি ফোকাস করিস না কিন্তু। উনি আসলে তোদের অশ্বত্থামার চেয়ে কিছু কম যান না। উনি হিটলারের সাথে কফি খেতেন, মুসোলিনের সাথে পিৎজা, আর স্তালিনের সাথে সিগার। আর সবচেয়ে গোপন তথ্য হলো, নেতাজি যখন তাইহোকু থেকে প্লেন ক্র্যাশের নাম করে পালিয়েছিলেন, উনি তখন জাপান থেকে সোজা গাড়িতে করে মায়ানমারে পৌঁছে দিয়েছিলেন। বুঝেছ? আবির আর সোহম অনেক কষ্ট করেও হাসি লুকিয়ে রাখতে পারল না। শোন আবির, যা বুঝছি অশ্বত্থামার টিকি থরি ওই জটার নাগালও আমরা পাবো না। পিসেমশাই ঠিকই বলেছেন, ইনি অশ্বত্থামার চেয়ে কম নন। অশ্বত্থামাকে পাবে না কেন? কপালে থাকলে ঠিকই পাবেন, তবে যেখানে খুঁজছেন ওখানে নয়। অশ্বত্থামা থাকেন ওখান থেকে 50 কিলোমিটার দূরে আরসিরগড় দুর্গে। লোকটা টানা টানা বাংলা বললেও বেশ পরিষ্কার বোঝা যায় এটা যেন আবির আর সোহমের কাছে উপরি পাও না। তবে আবির আর সোহম কিছু বলার আগেই পিসেমশাই বললেন, ব্যাস, এক মন্দির নিয়ে প্রাণ ওষ্ঠাগত ছিল, এখন আবার দুর্গ, তাও আবার 50 কিলোমিটার দূরে। ওটা কিন্তু আমার এলাকা নয়। হ্যাঁ, ওখানে গিয়ে কোনো বিপত্তি হলে আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, এই বলে দিলাম। কিচ্ছু হবে না বাবুজি, আমি আছি তো। হ্যাঁ, সেইটাই তো বেশি ভয়ের বাবা। তা তুমি কি করবে শুনি? ওহো, আমি ভুলেই গিয়েছিলাম, তুমি তো আবার দারা সিং এর গাড়ি চালানোর সময় ওর কাছে কুস্তি শিখেছিলে, তাই না? গাব্বু সিংও মিটিমিটি হেসে দাঁড়ি চুলকোতে লাগলো। আবির বলল, তোমার গল্পটা একবার শুনি গাব্বু সিং। না মানে হতেই তো পারে যে পালে বাঘ পড়ার মতোই তোমার সত্যি কথাটাও আমরা পাত্তা দিচ্ছি না। এই কথায় গাব্বু সিং যেন মনে বল পেল। বেশ জোরের সঙ্গে আবার বলল, आप लोग एक बार विश्वास করে দেখেন, আমার কথা না মিললে একেবারে কান কেটে রেখে দেবো। হ্যাঁ, মা কসম। সোহম তাড়াতাড়ি গাব্বু সিংকে থামালো, বলল, না বাবা, আর কান কেটে কাজ নেই। একজন মিস্টার হেলেন কেলারকে নিয়ে হিমশিম খাচ্ছি, আবার তুমি যদি মিস্টার সুরপনাখা হয়ে ঘোরো তাহলে বড্ড মুশকিল হয়ে যাবে যে। গাব্বু সিং চুপ করে রইল। আবির বলল, ঠিক আছে ঠিক আছে, নাক কান কাটার দরকার নেই, আগে গল্পটা বলো। কাহানি নয় বাবু, একেবারে সত্যি, আমি নিজে চোখে দেখেছি। হ্যাঁ, কাকে? অশ্বত্থামাকে? আবির, সোহম এবং পিসেমশাই তিনজন একসঙ্গে চেঁচিয়ে উঠল। नहीं, তবে শ্বেত কমল, আসিরগড় দুর্গের মধ্যে একটা তালাব আছে, তার মধ্যে রোজ একটা করে কমল ফোটে। অশ্বত্থামা ওই তালাবে চান করে কমল নিয়ে পুজো দিতে আসেন ওই মন্দিরে। তিনজনই হাঁ করে শুনল গাব্বু সিং এর কথা। গাব্বু সিং বলে চলল, ঝুট नहीं বলছি বাবু, এখনই চলেন তো তালাব দিখাতে পারি। रोज एकटाई कमल फोटे, कमल तो नहीं है पर उसकी कुड़ी तो जरूर होगा। গাব্বু সিং এত উত্তেজিত হয়ে বলল কথাগুলো যে সত্যি ওকে অবিশ্বাস করতে ইচ্ছে হলো না কারোর। তাহলে আরেকবার যাওয়া যাক অশ্বত্থামার খোঁজে। আবির বলতে বলতে উঠে দাঁড়ালো। যাও, কিন্তু এই শেষবার। আমি তোমাদের বাড়িতে খবর পাঠাচ্ছি, ফিরে এসে সোজা ট্রেনে চেপে বসবে। আবির আর সোহম চলে গেল রেডি হতে। আজ আবার অন্য ঠিকানা, অন্যরকম প্রস্তুতি। ওরা রেডি হয়ে গাব্বু সিং এর গাড়িতে উঠতে যাবে, ঠিক সেই সময় খবরটা এলো বন্দিপুরের কাছে ফরেস্ট অফিসারের থেকে। যে বুড়ো লোকটাকে ওরা উদ্ধার করেছে সে আসলে কুখ্যাত ডাকাত মেঘা সিং। লোকটা বোবা নয়, শুধু অন্ধ আর কালা। বোমা ফেটে মারাত্মক আহত হয়েছিল।
তাতেই দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তি দুটোই চলে যায়। মাথাতেও গণ্ডগোল আছে। এদিক ওদিক জঙ্গলে ঘুরে বেড়ায় সে। আশেপাশের জঙ্গলে বহুবার দেখা গেছে তাকে, তবে পাহাড়গঞ্জের জঙ্গলে এই প্রথম। খবরটা শুনে কেমন লাগলো বলে যাও। হতাশ হলে? পিসেমশাইয়ের কথায় আবির একটু মুচকি হাসল, বলল, না না, হতাশ হলাম না। ভালো লাগলো যে অশ্বত্থমা একটা অ্যালিগেশন থেকে তো অন্তত মুক্তি পেলেন। এই বয়সে আর সোহমের অভিশাপ কুড়োতে হবে না। আবির আর সোহম উঠে বসল গব্বু সিংয়ের গাড়িতে। জিপ গাড়ি আবার তার সেই ভয়ঙ্কর ঘর ঘর আওয়াজ করতে করতে এগিয়ে গেল আশিরগড় দুর্গের দিকে। অবশ্যই রাত নয় বলে আগের মতো আওয়াজটা অতটা হাড় হিম করা নয়। গব্বু সিং বলল, খান্ডব বন কা নাম শুনেছেন তো? গব্বু সিংয়ের গল্প চালু হলো। সত্যি মিথ্যে ভগবানই জানেন, তবে এই নিস্তব্ধ যাত্রায় গল্পটা মন্দ লাগলো না। দুর্যোধন আর শকুনি ও প্ল্যান করে পাণ্ডবদের হস্তিনাপুরের শেষ ভাগে খান্ডবপ্রস্থ দিয়েছিলেন। সেখানে না ছিল কই आदमी और ना ছিল कई अच्छा जमीन। सांप और हिंसक पशुर इधर उधर था और पास था खंडव वन। इस खंडव वन को ही अर्जुन जलाया था। फिर अग्निदेव तुष्ट हुए उनको गांडीव दिएছিলেন। हाँ, এরকমই বাংলা হিন্দি মেশানো ছেঁড়া ছেঁড়া মহাভারতের কাহিনী সে শোনাতে লাগলো। তা বুঝলাম যে অশ্বত্থামা খান্ডব বনে থাকে। তা বলে ওই দুর্গটা পুরাকালে কার প্রাসাদ ছিল? वो तो मैं नहीं जानता। होते पारे कोनो राजा महाराजा থাকতো এখানে। अश्वत्थामा पृथ्वीराज जी का गुरु था, ये मालूम है ना आपको? আবির আর সোহম দুজনেই আকাশ থেকে পড়ল। এমন গল্প তারা কোনোদিন শোনেনি। দুজনেই অবোধ বালকের মতো মাথা নাড়ল। अरे क्या बोल रहे हो साहब जी, ये तो सुबह जाने। पृथ्वीराज चौहान तो बहुत बड़ा योद्धा था। তা উনিও জানতে পারলেন অশ্বত্থামা भी जिंदा আছেন আর এই জঙ্গলেই আছেন। वो भी আপনাদের মতো সারা রাত জেগে অশ্বত্থামাকে খুঁজতে থাকলো। वो दिव्यास्त्र चलाना सीखना चाहते थे। कभी मंदिर में, कभी जंगल में, कभी फोर्ट के अंदर। उन्होंने अश्वत्थामा को ढूंढने में लगा दिया। फिर एक दिन अश्वत्थामा उनको तालाब में मिल गया। সত্যি মিল গিয়া? পৃথ্বীরাজ চৌহান অশ্বত্থামাকে দেখলি তো উনি পৃথ্বীরাজকে হেলেন কেলার বানালেন না কেন? नहीं बाबूजी, पृथ्वीराज को कुछ सीखने के लिए उनको খুঁজছিলেন। अश्वत्थामा दिखते पृथ्वीराज जी उनको पैर में पड़े गेलेন, বললেন যে আমাকে শেখাতেই হবে দিব্যাস্ত্র। তখন অশ্বত্থামা বললেন, अब कलयुग है, তোমার শরীর ওই দিব্যাস্ত্র নেওয়ার কাবিল नहीं है। तब बेचारे पृथ्वीराज जी रो पड़े। तभी अश्वत्थामा ने उनको शब्दभेदी बाण चलाना सिखाया। সোহম এই গল্প শুনে বেশ উত্তেজিত হয়ে উঠেছে। বলল, আমিও শিখব শব্দভেদী বাণ চালানো, তাহলে আর হেলেন কেলার হওয়ার চিন্তা নেই। চিন্তা করিস না, তোকে গুলতি চালানো শিখিয়ে দেবে। তার মানে? মানে পৃথ্বীরাজকে যদি দিব্যাস্ত্রার বদলে শব্দভেদী বাণ চালানো শেখায়, তাহলে তোকে শব্দভেদী বাণ চালানোর বদলে গুলতি ছোড়া শেখাবে। এ বাবা, এটা তো খুব বাজে ব্যাপার হবে। ঠিক আছে, অসুবিধা নেই, তবুও মিটিংটা তো ফিক্স হবে। ऐसा नहीं होता, उनको सब मालूम है। আপনারা উনার সাথে খেলবেন তো ও भी আপনাদের সাথে খেলবে। আবির আর সোহম চুপ করে রইল। গব্বু সিং খুব একটা ভুল কিছু বলেনি। সত্যিই তো, এতদিন ধরে তো খেলাই চলছে, লুকোচুরি খেলা। এই মনে হচ্ছে ধরে ফেলবো, আর তখনই কি যেন সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। वो देखिए आसिरगढ़ किला। আবির আর সোহম দেখল খুব একটা ছোট নয়, বেশ বড় সড় দুর্গ। অথচ এর কথা কেউই জানে না। এ যেন ভারতবর্ষের অদ্ভুত এক চরিত্র। নিজের মধ্যে নিজেকেই লুকিয়ে রাখার অনন্ত চেষ্টা সে যেন সর্বক্ষণ করে চলেছে। এই সর্বনাশ! এত বড় দুর্গের মধ্যে অশ্বত্থামা কেন? তার পোষা হাতি লুকিয়ে থাকলেও একদিনে খোঁজা অসম্ভব। না, খুব একটা ভুল বলেনি সোহম। বিশাল এলাকা জুড়ে এ দুর্গ। অসংখ্য ছোট ছোট ঘর, দেওয়ালের গা বেয়ে সিঁড়ি চলে গেছে দুর্গের মাথায়। ভেতরে খোলা প্রাঙ্গণ,
সত্যি দেখার মতো জিনিস বটে। अंदर चलिए, वो तालाब दिखाची। आइए आइए। গব্বু সিং কিন্তু এখনো বেশ কনফিডেন্ট। সত্যি আবির ঠিকই বলেছিল। বেচারা এত গুল দেয়, লোকটার সত্যি কথাগুলো এতদিন কেউ পাত্তাই দেয়নি। ওরা গব্বু সিংয়ের সাথে চলে গেল ভেতরে। সামনেটা যতটা পরিষ্কার, ভেতরটা ততটা নয়। প্রচুর আগাছা জমে আছে, কাঁটা ঝোপে ভরে আছে চারিদিক। এসবের মধ্যে আসার কথা একটাই, গব্বু সিং একটুও ভুল বলেনি। সত্যি মাঝখানে একটা ছোট্ট পুকুর আছে, তাতেই একটি শ্বেত পদ্মের কুঁড়ি। তাহলে আর কি, এখানেই বসে থাকি। সোহম পুকুরের ধারে সিঁড়িতে পা দিয়ে লতাপাতা আগাছা সরাতে লাগলো। এখানেই বসার জায়গা ঠিক করতে হবে। কিন্তু আবিরের চোখ যেন দূরে একটা জিনিসের দিকে আটকে গেছে। কি যে তীক্ষ্ণ চোখে সে দেখছে কে জানে। হঠাৎই সোহমের হাত ধরে টান দিল আবির। চল, লাস্ট চান্স, এখানেই আছে অশ্বত্থমা। দুজনেই পুকুরের ধার দিয়ে দৌড়তে লাগলো। গব্বু সিং প্রথমটা একটু দাঁড়িয়ে রইল, কিন্তু তারপরে সেও দৌড়তে লাগলো আবির আর সোহমের পিছনে। এই কোথায় যাচ্ছিস? ওই দেখ আবির। আবির কি বলল প্রথমটা বুঝল না সোহম। তারপরে মনে পড়ল মন্দিরে আবির ছড়িয়ে দিয়েছিল আবির। সেই আবিরের গোলাপি গোলাপি কিছু অংশ এখানে লতা পাতার মাঝখানে দেখা যাচ্ছে। এ থেকে অন্তত এটুকু প্রমাণ হয় যে মন্দিরে যে এসেছিল সে এখানেও এসেছে। সুড়ঙ্গটা খুঁজতেই হবে, এদিকেই কোথাও আছে। এত শিওর হচ্ছিস কি করে? নেই, আর কোথাও তো আবিরের রং নেই, অন্তত আমার চোখে পড়ল না। বাবুজি, ইখানে সুড়ঙ্গ খোঁজা টাফ আছে। কিধার কি খুঁজবেন, তার চেয়ে মন্দিরে জায়গা অনেক কম। ওরা আবার গাড়িতে এসে বসল। পিসেমশাইকে বলে দিতে হবে এখন আর ফিরছি না, আজ রাতে আরেকবার চান্স নিতে হবে। দুজন দুদিকে থাকবো, এবার একজন মন্দিরে আরেকজন দুর্গের পুকুরে। দুজনের একজনের হাতে অশ্বত্থমা ধরা পড়বেনি। আমাদের মন্দিরে রেখে গব্বু সিং ফিরে যাক। গব্বু সিং এর গলায় ততক্ষণে যেন সামান্য বেসুরো সুর শোনা গেল। সে বলল, अश्वत्थामा आपको नहीं मिलेगा बाबूजी, जिसको दिखता है दिख जाता है। किंतु যদি কেউ দেখব বলে জেদ করে, অশ্বত্থামা তার সাথে আঁখ মে চোলি খেলে। সে তো খেলেই চলেছে প্রথম দিন থেকে, কিন্তু আজ আর পালাতে পারবে না। দুজনের একজনের কাছে ধরা পড়তেই হবে অশ্বত্থামাকে। মন্দির কিন্তু ঠিক আগের মতোই আছে। আগে এই মন্দিরে কেউ আসতো না। কোনো এক অদৃশ্য পুরোহিত প্রতিদিন পুজো করে যেত এখানে। কিন্তু গত কয়েকদিন ধরে আবির আর সোহম দাপিয়ে বেড়াচ্ছে এই মন্দিরে। তবু তার কোনো তাপ উত্তাপ নেই। সে আগেও যেমন ছিল আজও তেমনই আছে। তার পূজ্য মহাদেবের মতোই সে ধ্যানমগ্ন। আবিররা মন্দিরেই থেকে গেল। গব্বু সিং খাবার দাবার নিয়ে ফিরে এলো দুপুর 2টোর মধ্যেই। সঙ্গে পিসেমশাইয়ের চিঠিও নিয়ে এসেছে। পিসেমশাই বলে দিয়েছেন কলকাতায় খবর পাঠানো হয়েছে। বাড়ি থেকে স্ট্রিক্টলি বলা হয়েছে কাল সকাল 10টা ট্রেন ধরতেই হবে। ঠিক আছে, এসব হুঁশিয়ারি তো থাকবেই, তা তো আর পিছিয়ে আসা সম্ভব নয়। সমস্যা হলো গব্বু সিংকে নিয়ে। সে জেদ ধরে বসেছে সেও থাকবে আবির আর সোহমদের সাথে। সে থাকুক না, তাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু মুশকিল হলো থাকবে সে কার সাথে। আবির থাকবে আশিরগড়ের দুর্গের পুকুরের ধারে, আর সোহম থাকবে এই মন্দিরে। গব্বু সিং দুটো জায়গাতেই থাকতে চায়, কিন্তু সেটা কি করে সম্ভব? আমি कुछ देर इस किले में रुकूंगा, তারপর ড্রাইভ করে মন্দিরে আসবো। আবির ভেবে দেখল গব্বু সিং খুব একটা ভুল কথা বলেনি। রাতের বেলায় সে কেল্লাই হোক বা মন্দিরে হোক, একা বসে থাকাটা বড়ই পীড়াদায়ক। ভয় নিয়ে ওরা ভাবে না, কিন্তু সমস্যা হলো একা এই অন্ধকারের মধ্যে বসে থাকাটা বড়ই কষ্টকর। সেখানে যদি গব্বু সিংয়ের মতো সাহচর্য থাকে তবে বকবক করে অনেকটা সময় পার করে দেওয়া যেতেই পারে। আচ্ছা, সেই না হয় দেখা যাবে, এখনো অনেকটা সময় বাকি আছে। চল একসাথে দুর্গটা ঘুরে দেখা যাক। হ্যাঁ, এটা ভালো বলেছিস। এমন তো হতেই পারে যে অশ্বত্থামা ওই কেল্লার কোনো ঘরে আরামসে নাক ডেকে ঘুমোচ্ছে। যদি সত্যি এখানে দেখা হয়ে যায় তাহলে আর রাত জাগতে হবে না। ওরা তিনজনে এরকমই কথা বলছিল, হঠাৎ
চারদিক কাঁপিয়ে একটা চিৎকার শোনা গেল। মনে হলো পাহাড় ভেঙে পড়বে। বাঘ সিংহ এই জঙ্গলে নেই। বড় জন্তু বলতে একমাত্র হাতি আসে মাঝে মাঝে, কিন্তু হাতির ডাক এটা নয়। দুজনে কি করবে বুঝতে পারছে না। এদিকে আবির দেখল গাব্বু সিং এর মুখ পানসা হয়ে গেছে। ওরা কিছু জিজ্ঞাসা করার আগেই বলল, অশ্বত্থামা। ওরা চমকে উঠে দুজনে একসাথে বলল, কোথায় অশ্বত্থামা? কোথায় অশ্বত্থামা? ये बाबूजी बाबूजी ये অশ্বত্থামা কি পুকার है। ব্যথা বেড়ে গেলে এমনই করে চিৎকার করে অশ্বত্থামা। হ্যাঁ, আবির তাড়াতাড়ি মনে করার চেষ্টা করলো কোন দিক থেকে যেন এসেছিল শব্দটা। ওই দিক থেকে। সোহম আঙুল দিয়ে দেখালো দুর্গের দক্ষিণ দিকে, দোতলা থেকে। দুই বন্ধু একবার দুজনের দিকে তাকিয়ে নিয়ে ছুঁট দিল সেদিকে। অন্ধকারের মধ্যে ঠিক করে কিছু বোঝা যাচ্ছে না। যদিও হাতে জোড়ালো টর্চ আছে, তবুও যেন সব কিছু ঝাপসা লাগছে। কোনো মতে দোতলার দক্ষিণ দিকের ঘরে যখন ওরা পৌঁছলো, তখন সেখানে কিছু নেই। সারা ঘরে টর্চ বলিয়েও কোনো রকম কোনো চিহ্ন পাওয়া গেল না। বাবুজি। গাব্বু সিং এর ডাকে আবির আর সোহম খেয়াল করলো নিচে পুকুর থেকে একটা আওয়াজ আসছে। মনে হচ্ছে কেউ যেন জলে ডুব দিল। ওরা তিনজনেই ঘরের জানলা দিয়ে পুকুরের দিকে তাকালো। এখান থেকে পুকুরটা বেশ খানিকটা দূরে, তবু স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ একজন ডুব দিয়েছে পুকুরে। এখনো সেখানে বুদবুদ দেখা যাচ্ছে। কাউকে কিছু বলতে হলো না। তিনজনেই ছুটল পুকুরের দিকে। পুকুরের কাছে এসে যথারীতি কিছু চোখে পড়ল না। পুকুরের পাড়, সিঁড়ি সমস্ত ভিজে। কেউ এসেছিল বোঝা যাচ্ছে। জলের মধ্যে এখনো অস্থিরতা আছে। আবির আলো ফেলল জলের মধ্যে। শ্বেত পদ্মের পাতায় হালকা রক্তের চিহ্ন লেগে আছে। অসহ্য যন্ত্রণা থেকে বাঁচতে এই অসময়ে পুকুরে নেমেছিলেন অশ্বত্থামা। ধুস, খামোকা দৌড়ালাম। যেখানে ছিলাম সেখানে থাকলেই ভালো হতো। ওটাই তো বলছিলাম বাবুজি, आपके साथ खेल रहे हैं অশ্বত্থামা। আচ্ছা, পাতার ওপর যে ব্লাড আছে, এটা রিজার্ভ করলে কেমন হয়? কি করবি? হ্যাঁ, কে বিশ্বাস করবে এটা অশ্বত্থামার রক্ত? ডিএনএ টেস্ট করাবি? কার সাথে? দ্রোণাচার্যকে কোথায় পাবি? হ্যাঁ, इधर उधर मत जाइए, অশ্বত্থামা এখানেই আসবেই। খানিকক্ষণ পরে মুখ খুলল গাব্বু সিং। খুব একটা ভুল বলেনি সে। এই অন্ধকারের মধ্যে দুর্গের মধ্যে ছোটাছুটি করা নিরাপদ নয়। তার চেয়ে এখানে বসে থাকাই বুদ্ধিমানের কাজ। ফুল নিতে এই পুকুরে আরেকবার অন্তত আসতেই হবে। রাত হয়েছে ভালোই, 12টা কি 12:30 বাজে প্রায়। এর মধ্যে গাব্বু সিং বাংলো থেকে আরেকবার ঘুরে এসেছে। খাবার দাবার, মশা মারার ধূপ এই সমস্ত নিয়ে এসেছে। মন্দিরটা উঁচুতে ছিল বলে মশার উৎপাত তেমন না। এখানে এই জলার ধারে প্রচুর মশা। ঠিক হয়েছে যেহেতু মন্দিরে 4টের আগে কোনো কাজ নেই, তাই মোটামুটি 3টে অবধি ওরা একসাথে দুর্গেই থাকবে। তারপর গাব্বু সিং এর গাড়িতে সোহম চলে যাবে মন্দিরে। আবির দুর্গেই থাকবে। পরোটা দিয়ে মাংসের আলুটাকে থেঁতো করতে করতে সোহম বলল, আচ্ছা, অশ্বত্থামা খান কি? মানে খাওয়া দাওয়া করেন কোথায় উনি? আজ দেখা হলে জিজ্ঞাসা করিস। আদিবাসীরা তো রেখে আসে মন্দিরের ধারে ফল, চাवल, ডাল, আলু। সত্যি? এটা তো বলেনি বুধুয়া। हर पूनम की रात मंदिरेर पासे आदिवासीरा रेखे आसे ओ फल, चावल, दाल, आलू। वो सुबह एसे देखे कुछू नहीं। বিনা পয়সায় জিনিস ফেলে রেখে আসলে কোনো গ্যারেন্টি আছে নাকি? হ্যাঁ, কে জানে কে খায় ওসব। অশ্বত্থামার পেটে কতটা যায় ভগবানই জানেন। না বাবুজি, আদিবাসী লোক চোর নয়। সে তো বুঝলাম, কিন্তু অশ্বত্থামা খান কি করে? ফলের ব্যাপারটা না হয় বুঝলাম, খাওয়া গেল, কিন্তু চাল, ডাল, আলু এসব তো আর এমনি খাওয়া যায় না, রান্না করতে হবে তো। আবিরের কথায় গাব্বু সিং খানিকটা চিন্তায় পড়ল। সত্যিই তো, এমনভাবে তো ভাবা হয়নি কখনো। কি করে আর রাঁধবে শুনি? ছোটবেলায় দিব্যাস্ত্র চালানো শিখেছিল, তাই দিয়ে আগুন জ্বালিয়ে রাঁধে হয়তো। আদিবাসীদেরও যেমন বুদ্ধি, খাবার দিলই যখন তখন রেঁধে দিতে তো পারে। সোহমের কথাগুলো বড়ই অদ্ভুত।
আবির একবার কল্পনা করার চেষ্টা করলো দুর্গর কোনো এক গোপন ঘরে অশ্বত্থামা দিব্যাস্ত্র ছুঁড়ে আগুন জ্বালাচ্ছে, আর সেই আগুনে চালে ডালে খিচুড়ি রাঁধছে। অতিরিক্ত হাসির কথা হলে যেন হাসিও পায় না। আবির আর গব্বু সিং এর অবস্থা যেন তেমনই। খাওয়া দাওয়ার পর আপনা থেকেই চোখখানা বুজে আসতে চাইছে। আজ সকাল থেকে দৌড়োদৌড়িতে কম হয়নি, কিন্তু ওরা দুজনে আপ্রাণ চেষ্টা করে চলেছে না ঘুমানোর। প্রথম দিন তাদের খুব শিক্ষা হয়ে গেছে। সব কটা ইন্দ্রিয়কে সজাগ না রাখলে বড় মুশকিল এখানে। কখন যে কি কাণ্ড হয়ে যায় কেউ বলতে পারে না। অবশ্য গব্বু সিং এর সেসব চিন্তা নেই। খাওয়া দাওয়া সেরে সেই পুকুরের পাড়েই একটা পাথরে হেলান দিয়ে চোখ বুজে দিব্যি নাক ডাকতে শুরু করেছে। প্রায় 3টে পাখির সাইজের মশা ধূপকে অগ্রাহ্য করে তাকে নিরন্তর কামড়ে চলেছে। গব্বু সিং এর তাতে কোনো হেলদোল নেই। প্রায় 3টের সময় তাকে ধাক্কা মেরে তোলা হলো। সোহমকে নিয়ে যেতে হবে তো মন্দিরে। ঘুম ভেঙে তার তাকানোর ভঙ্গি দেখে মনে হলো সে বোধহয় ভুলেই গেছে সে কোথায় আছে। সম্বিত ফিরতেই লাফিয়ে উঠে বলল, অশ্বত্থামা আ গয়া ক্যা? আহা, আরে কি মুশকিল! আসলে কি আর তোমাকে জাগাতাম না? চলো এখন মন্দিরে যেতে হবে। গব্বু সিং ঘড়ি দেখল, পাগড়ি ঠিক করলো নিজের, তারপর হাত দুটোকে মুঠি করে দুবার আকাশের দিকে ছুড়ল। চলিয়ে বাবুজি, মন্দির চলতে হ্যায়। সোহম আবিরের দিকে তাকিয়ে বলল, কিরে, একা থাকতে অসুবিধা হবে না তো তোর? না না, কোনো অসুবিধা নেই, তুই নিজের খেয়াল রাখিস রে। একা যেন আর সময় কাটতেই চায় না। হঠাৎ আবিরের চোখের সামনে যেন এক ঐশ্বরিক দৃশ্যের প্রকাশ ঘটল। অশ্বত্থামাকে দেখার চেয়েও অলৌকিক একটা ঘটনা। সামনে শ্বেত কমলের কুঁড়িটা একটু একটু করে পাঁপড়ি মেলছে। এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি। আবির পকেটে হাত দিল। ইস, ভুল হয়ে গেছে, মোবাইলে চার্জ নেই। থাক, এই দৃশ্য না হয় মনের ক্যামেরাতেই ধরা যাক। প্রকৃতির কিছু কিছু রহস্য এরকমই গোপন থাকে। আবির তন্ময় হয়ে ফুলের পাঁপড়ি মেলা দেখছিল। হঠাৎ মনে হলো কেউ যেন পিছনে দাঁড়িয়ে আছে। গব্বু সিং এত তাড়াতাড়ি ফিরে এলো। এখনই এলে কেন? থাকতে না হয় কিছুক্ষণ ওখানে। কোনো উত্তর এলো না। কি হলো গব্বু সিং? ও কি তবে ফুলের পাঁপড়ি মেলা দেখে অবাক হয়ে গেছে? কি সুন্দর না? আমি আগে দেখিনি, তুমি দেখেছ? আবারও কোনো উত্তর নেই। খানিকটা বিরক্ত হয়ে পিছনে তাকিয়ে চমকে উঠল আবির। সামনে এক বিশাল কায় পুরুষ দাঁড়িয়ে আছেন। একটা শুধু কৌপিন পরা তার গায়ে, জটার ভারে তার মুখটা ঢেকে গেছে। এক দৃষ্টিতে পুকুরের পদ্মটার দিকে তাকিয়ে আছে। আবির খানিকক্ষণের জন্য স্ট্যাচু হয়ে গেল। কি বলতে হবে, কি করতে হবে সব যেন গুলিয়ে গেল। মোবাইলে ছবি তুলতে হবে, কিন্তু কিন্তু সেটা কোথায়? যেটুকু চার্জ আছে তাতে ছবি তোলা যায় না। সেই বিশাল কায় পুরুষ যেন একবার ঘাড় ঘুরিয়ে দেখল আবিরকে, তারপর আস্তে আস্তে নেমে গেল জলে। আবির উঠে দাঁড়িয়ে ধরার চেষ্টা করলো, কিন্তু যেন মনে হলো পা দুটো অবশ হয়ে গেছে। অশ্বত্থামা আস্তে আস্তে জলে নেমে গেলেন। ফুলটা আলতো করে ছিঁড়ে জলে ডুব দিলেন। কি হবে? অশ্বত্থামা তবে সত্যিই আছেন, কিন্তু কাকে বলবে সে? সোহম আর গব্বু সিং থাকলেও না হয় দুটো সাক্ষী দেখানো যেত। এখন এখন একমাত্র উপায় অশ্বত্থামা স্নান করে ফিরে এলে তার পিছু নেওয়া। কিন্তু এখনো কেন জল থেকে উঠে আসছেন না তিনি? পিছনের আগাছায় মনে হলো কিসের যেন শব্দ। চমকে উঠল আবির। তবে কি অশ্বত্থামা অদৃশ্য হয়ে উঠে পড়েছেন? হতেই পারে, আশ্চর্য হওয়ার তো কিছু নেই। আবির ছুটে গেল আগাছার মধ্যে। দুটো খরগোশ আপন মনে খেলে বেড়াচ্ছে। আবির আবার ছুটে এলো পুকুরের ধারে। না, সিঁড়িগুলো ভিজে নয়,
তার মানে কেউ ফিরে আসেনি। ঘড়ি দেখলো আরেকবার, 4টে বেজে গেছে। মানে মানে পুজোর সময় হয়ে গিয়েছে। তাহলে অশ্বত্থামা গেলেন কোথায়? আবিরের মাথায় আর কিচ্ছু আসছিল না। সে ছুটল মন্দিরের দিকে। জঙ্গলের মধ্যে আলো ফোটেনি এখনো। দূরে ঝিঁঝি পোকার ডাক স্পষ্ট। টর্চের আলোয় জঙ্গলের রাস্তা ঠিক মতো চিনে যাওয়া আবিরের কম্য নয়। মন্দিরের কাছ অবধি পৌঁছানোর আগেই অবশ্য আবির দেখতে পেল গাব্বু সিং এর জিপ গাড়িটা ছুটতে ছুটতে আসছে। কিরে, তুই এখানে? সোহম গাড়ি থেকে নামতে নামতেই বলল। আবির জিজ্ঞাসা করল, কিরে, দেখতে পেলি? হ্যাঁ, এক মুহূর্তের জন্য। এই গবেট গাব্বু সিং না থাকলে হয়তো পুরোটাই দেখতে পেতাম। তরবর করে সোহম যা বলল তার সোজা ভাষায় বললে দাঁড়ায়, ওরা মন্দিরে গিয়ে ঠিক করে গর্ভগৃহেই বসে থাকবে, বাইরে বসে লাভ নেই। খানিক বাদেই গর্ভগৃহের মধ্যে একটা আওয়াজ শোনে তারা। আওয়াজটা যে ঠিক কোথা থেকে আসছে বোঝা যায় না। গাব্বু সিং এর মনে হলো কেউ গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছে। তাই ওরা দুজনেই ছুটে গাড়ির কাছে এসে দেখে গাড়ি ঠিক আছে, কোথাও কোনো অসুবিধে নেই, গাড়ির ধারেও কেউ নেই। আবার উপরে এসে দেখে যথারীতি পুজোটা হয়ে গেছে। এক ঝলকের জন্য সোহম দেখতে পেয়েছিল অশ্বত্থামাকে। আবির ঠিকই বলেছিল, রাস্তা আছে ওই গর্ভগৃহে। শিবলিঙ্গ সরিয়েই নিচে নামার রাস্তা করেছিলেন অশ্বত্থামা। সোহম চিৎকারও করেছিল, কিন্তু তার চিৎকারকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি নিচে নেমে গেছেন। তোরা সরালি না শিবলিঙ্গ? সুড়ঙ্গের ভেতরে ঢুকলি না কেন? এই যে গবেট গাব্বু সিং কিছুতেই ধরতে দিল না শিবলিঙ্গ। আমার নাকি বাসি কাপড়, তার ওপর আবার মাংস খেয়েছি। রাহু আসবে, শনি আসবে, কেতু এসে মুন্ডু কাটবে, আরো কি সব ছাইপাশ বলে গেল। তোর কি হলো, দেখতে পেলি তুই? আবির কিন্তু চুপ করে রইল। কি বা বলবে? অশ্বত্থামা তার পাশ দিয়ে হেঁটে জলে নেমে অদৃশ্য হয়ে গেলেন, এই কথা কি এত সহজে বলা যায়? তার মানে ওই পুকুরের নিচেই গোপন রাস্তা আছে। তাই বোধহয় অশ্বত্থামাকে আর উঠে আসতে দেখেনি সে। आप लोग चिंता করবেন না, আমি তালাবে নেমে দেখব, একটু ছবি তো তুলবই। গাব্বু সিং বেশ জোরের সাথে আশ্বাস দিল যে সে অশ্বত্থামার খোঁজ জারি রাখবে। সব গল্পের শেষ মিলনে সমাপ্তি হয় না, তেমনি সব অভিযান যে সফল হবে তারও তো কোনো মানে নেই। আবির আর সোহমের এই অভিযানও এক না পাওয়ার গল্প। গাব্বু সিং এর গাড়ি আবার চলতে শুরু করলো। এবার আর মন্দির বা দুর্গের দিকে নয়, স্টেশনের দিকে। অভিযান শেষ হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। গাড়ি যখন জঙ্গলের প্রায় শেষ প্রান্তে এসেছে তখন আবার একটা চিৎকার শোনা গেল, একটা প্রাণঘাতী চিৎকার। গাব্বু সিং ঘ্যাঁচ করে ব্রেক কষল। बाबूजी, অশ্বত্থামা चीख रहा है, आज फिर से दर्द बढ़े গেছে মনে হয়। শেষ হলো আজকের গল্প অশ্বত্থামার খোঁজে। গল্পটি কেমন লাগলো প্লিজ আমাদের কমেন্টে জানান। আর আপনারা কি রকমের গল্প শুনতে চাইছেন আমাদের জানাবেন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন শুধু গল্পের জন্যকে। আর যদি কোনো গল্পের খোঁজ থাকে তাহলে প্লিজ বলুন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই গল্পটি নিয়ে আসার। এবং সামনের সপ্তাহে কিন্তু আসছে আবার জয়ন্ত মানিক। আপনাদের সবার কথা রেখে জয়ন্ত মানিক ফিরছে সামনের সপ্তাহে। আর অবশ্যই অতি অবশ্যই জয়ন্তের চরিত্রে থাকছেন শুভদীপ দা। ফিরে আসবো আরো একটি অভিনব গল্প নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি।